আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। তিন শতকের শহর, তিন শতকের ধাঁধা, সুতানুটির পারে নেমে এলো সাহেব জাদা। সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে, সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি চেপে। মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো, মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো। গেলাম গেলাম বলে শহর ৩০০ বছর হলো। তিন শতকের শহর, তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশে। ভিখিরি না কবি নাকি দোকানদার, নেতা অভিনেতা পুলিশ কিংবা পাওনাদার। ধোপা নাপিত মুচি ডিগ্রিধারী বাবু, ভিটে ছেড়ে আসা মানুষ পথে কাটায় তাবু। তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশি। নাভের নিচে শাড়ি, ইটের নিচে ঘাস, সংস্কৃতির নিচে পড়ে নববধূর লাশ। লাশের মতো কারা ফুটপাতে ঘুমোয়, নর্দমার জলে কারা দুপুরে গাধোয়। বাবু ঘাটের শহর কত ঘাটের জলে, বাবু ঘাটের শহর কত ঘাটের জলে। নাকানি চোবানি খেয়ে কত কথা বলে। তিন শতকের শহর, তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশি। আধুনিকের পাশে হাঁটে আধুনিকা, হঠাৎ বিশ্রী গন্ধ প্রেমে ফেলছে যবনিকা। সমাজসেবী নাকি প্রফেশনাল ভাঁড়, হঠাৎ ট্রাফিক আটকে দেয়া রাজার মতো ষাঁড়। বাবু ঘাটের শহর কত ঘাটের জলে, বাবু ঘাটের শহর কত ঘাটের জলে। নাকানি চোবানি খেয়ে কত কথা বলে। তিন শতকের শহর, তিন শতকের শহর, আস্ত গোলক ধাঁধা, এখানে পড়েছি আমি 7টি পাকে বাঁধা। তিন শতকের শহর, আস্ত গোলক ধাঁধা, এখানে পড়েছি আমি আষ্টে বৃষ্টি বাঁধা। 1925 সালের 15ই জুলাই সুধীন্দ্র সরকারের জন্ম, যাকে আমরা সবাই বাদল সরকার বলে চিনি। ভারতীয় আধুনিক নাটকের ইতিহাসের গতিমুখ বদলে দিয়েছিলেন বাদলদা। স্কটিশ চার্চ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করার পর দেশে বিদেশে
চাকরি করছেন টাউন প্ল্যানারের, পাশাপাশি চলছে নাটক লেখার কাজ। 1963 সালে এবং ইন্দ্রজিৎ এবং তারপর বাকি ইতিহাস, ত্রিংশ শতাব্দী, পাগলা ঘোড়া, শেষ নেই, এই রকম একের পর এক নাটক, একের পর এক মাইলস্টোন আমাদের দিচ্ছেন বাদল সরকার। 70-এর দশকে এসে তিনি প্রসেনিয়াম থিয়েটারের বন্ধন, বাদল সরকারের ভাষায় বন্ধন, এই বন্ধন থেকে বেরিয়ে এসে নতুন রাস্তা খুঁজে নিচ্ছেন তৃতীয় থিয়েটার। নিজের দল তৈরি হচ্ছে শতাব্দী, যে থিয়েটার হবে নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল, বহনীয় অর্থাৎ পোর্টেবল, সুলভ অর্থাৎ ইনএক্সপেন্সিভ। উনি বলছেন ফ্রি থিয়েটার, মুক্ত থিয়েটার, অর্থ নির্দিষ্ট স্পেসের গণ্ডির বশ্যতা থেকে মুক্ত। গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন থিয়েটার নিয়ে, করছেন নাট্য পরিক্রমা, গ্রাম পরিক্রমা। আজ আমাদের মধ্যে থাকলে বাদল সরকারের বয়স হতো 95। আজকের অনুষ্ঠানে প্রবীণ ও নবীনদের কাছ থেকে শুনব তাঁর প্রাসঙ্গিকতা ও প্রবহমানতা নিয়ে। বলবেন নাট্য সমালোচক শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, নাট্যকার শ্রী দুলাল কর, এবং তাঁদের কাজে বাদল সরকারের প্রভাব নিয়ে বলবেন বাদল সরকারের 3 নবীন ছাত্রছাত্রী। Theatre is a live show. Direct man-to-man communication occurs in theatre. Theatre is here now. Two parties of human beings, the performers and the spectators, they come to the same place on the same day at the same time, and something happens between them. Therefore, theatre is human action. We left the Proscenium Theatre in 1972-73 because we found that the Proscenium Theatre is full of barriers between these two parties that have come together. But by that very action, we could free our theatre from the dependence on money, and we could evolve a flexible, portable, and inexpensive theatre which we can show free to the people, because the costly paraphernalia of theatre, the auditorium, the stage, the spotlights, the sets, become redundant in this form. Therefore, in our theatre, payment of a specific amount of money is not the condition of entrance. And through our experience of the last 15 years or so, we have found that the voluntary donation paid by even the poorest community in the villages suffices to run our theatre. We don't have to sell tickets, we don't have to apply for any grant, we don't have to collaborate with big business houses or have a rich patron, and we are not only surviving but even thriving. In our theatre, content is the starting point, the primary point. We explore for the form which will be most suited to convey, to project our content most effectively, most intensely. Now gradually some other groups are also believing in our philosophy. So it is developing into a movement, not only in West Bengal, but in some other parts of the country as well. নাটক নিয়ে এবং বিশেষত বাদল সরকারকে নিয়ে আলোচনা করার জন্যে যার নাম প্রথমেই মনে আসে তিনি নাট্য সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদার সঙ্গে বাদল সরকারের প্রাসঙ্গিকতা নিয়ে আলাপ আলোচনা করলেন অংশুমান। শ্রমিকদা, আজ তো বাদলদার 95তম জন্মদিন, তো প্রতিদিনের সঙ্গে আজকে আরো বেশি করে বাদলদাকে স্মরণ করার প্রয়োজন বোধহয়। তো আপনার সঙ্গে একটু আলোচনা করার ছিল। তো একটা বিষয় যেটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, যে এই যে এখন থিয়েটারের যে পণ্য সর্বস্বতা এবং যে মানে থিয়েটার তো ক্রমশ সরকারি দাক্ষিণ্য নির্ভর হয়ে উঠছে, এই সময়টাতে বিশেষ করে মানে তৃতীয় থিয়েটারের প্রাসঙ্গিকতা কিভাবে দেখছেন আপনি? প্রাসঙ্গিকতাটা খুব বেড়ে গেল এই কোভিড-19 ফলে, কারণ একটা প্রক্রিয়া চলছিলই যে থিয়েটারের দলগুলো যেভাবে
সরকারি দাক্ষিণ্যের কাছে আত্মসমর্পণ করছিল, তার উপরে প্রচন্ড একটা নির্ভরতা এসে গেছিল। এবং কোনোদিনই আমাদের থিয়েটারে কিন্তু কর্পোরেট সংস্থা নতুন থিয়েটার, সাধারণ মানুষের থিয়েটার, সংস্কৃতির গভীর থেকে যে থিয়েটার উঠে আসে, সেই থিয়েটারে কর্পোরেট সংস্থার কোনো ন্যূনতম আগ্রহ নেই। কারণ স্বভাবতই তাদের লক্ষ্য ক্রেতা তৈরি করা, ভোক্তা তৈরি করা, সংবেদনশীল মানুষ তৈরি করা নয়, কখনোই নয়। ঠিক। তার ফলে তারা একটা বিশেষ ধরনের থিয়েটারকে সমর্থন করে, এবং যে থিয়েটারটাকেও তারা কর্পোরেট পক্ষ নির্দিষ্ট করে যে সম্পূর্ণ অর্থের, অন্যের অর্থের যোগানের ওপর, অর্থ সাহায্যের ওপর তাকে নির্ভর করতে হবে এমন একটা থিয়েটার, সেটা যদি তৈরি করা যায় তাহলে দর্শকের চাহিদা, দর্শকের আরতি, দর্শকের কামনা, তার সঙ্গে থিয়েটারের কোনো সম্পর্ক থাকা দরকার করে না। ব্যবসায়ী যা বেচতে চায়, যে মনোভাব বেচতে চায়, যে ভোক্তার স্বরূপ তৈরি করতে চায়, তাকে যে থিয়েটার পুষ্ট করবে, যোগান দেবে, সেই থিয়েটারটাই একমাত্র থিয়েটার হয়ে উঠবে, এটা তারা চায়। এবং সরকার, অন্তত বিদেশি পুঁজিবাদী সরকারও যখন থিয়েটার বা সংস্কৃতির সঙ্গে তার একটা সূত্র তৈরি করে, অন্তত তার নিজের স্বার্থে, পুঁজিবাদের স্বার্থেই সে একটা গণতান্ত্রিক আবহ, মানুষের কণ্ঠস্বর যাতে শোনা যায়, ছড়াতে পারে, তার একটা ক্ষেত্র খালি রাখে। তাতে তার পুঁজিবাদী শোষণটা কিন্তু অনেক স্বচ্ছন্দে সাবলীলভাবে চলতে পারে, তার অহেতুক কোনো দ্বন্দ্ব তৈরি হয় না। এটা নিশ্চিত করার জন্য তারা কিন্তু সংস্কৃতিকে, সুস্থ সংস্কৃতিকে, ভালো সংস্কৃতিকে একটা পরিসর দেয়। আর তার বাইরে কিন্তু সেখানেও কর্পোরেট সমর্থিত, কর্পোরেট পুষ্ট সংস্কৃতির বিপুল একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু এই 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 বিকল্পটাকেও রক্ষা করা তার সাথেই দরকার। কিন্তু আমাদের দেশের যে পুঁজিবাদ, সেটা এমন একটা দালালি পুঁজিবাদ, তৃতীয় শ্রেণীর পুঁজিবাদ, ঘুষ খেউড়ের পুঁজিবাদ, যে সেই পুঁজিবাদ কিন্তু এই জায়গাটাকে দেবে না। এবং স্বভাবতই থিয়েটারের দলগুলোকে সম্পূর্ণ তো সরকারি দাক্ষিণ্যের উপরে নির্ভর করে দিয়ে, এইবার ওই দাক্ষিণ্যটা যদি সরিয়ে নেওয়া হয়, বা ওই দাক্ষিণ্যটাকে নিয়ন্ত্রিত করে যে এই খেলা খেললে টাকা পাবে, নয় পাবে না, এটা নিশ্চিত করতে পারলে থিয়েটারের এই গণতান্ত্রিক, প্রতিবাদী, বিচারশীল, সংবেদনশীল যে কণ্ঠস্বর, সেটাকে সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়া যাবে। এখন একটা পরিস্থিতি এসেছে যেটা এইদিকে অবধারিতভাবে এগোচ্ছিল, এবং আমি আশা করেছিলাম যে বাদলবাবু যে পথ নির্দেশ করেছিলেন সেই পথে যাবার, সেই পথ নিয়ে আরো পরীক্ষা করার কাজটা থিয়েটারের দলগুলো, মূলধারার দলগুলো, তারা শুরু করে দেবেন। কারণ গত ৩-৪ বছর ধরেই যেটা নতুন ঘটেছে, যে প্রতি বছর যারা বেতন পান সরকারি নীতিমতে, সেই বেতনের জন্য কিন্তু তাদের গিয়ে দিল্লিতে বসতে হচ্ছে, এমন সমস্ত বিশেষজ্ঞদের সামনে জবাবদিহি করতে হচ্ছে তাদের কাজের, যারা থিয়েটারের কেউ নন, যারা একেবারে সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক, এইরকম মানুষ সেখানে কিন্তু গিয়ে বসছেন, যারা থিয়েটারের কেউ নন। এবং তাদের কাছে গিয়ে কিন্তু আমাদের থিয়েটারের দলপতিরা, তারা গিয়ে কিন্তু জবাবদিহি করছেন, মাথা নত করে জবাবদিহি করছেন। এই পরিস্থিতি যখন এসে গেছে, এটা আজকে নয়, ৩-৪ বছর ধরে এটা ঘটছে,
তখনও কিন্তু কোনো সাড় নেই আমাদের থিয়েটারের মূল স্রোতে। আর এইবার কোভিড-19 সুযোগ নিয়ে রাষ্ট্র যখন সমস্ত গণতান্ত্রিক অধিকার, শ্রমিকদের অধিকার, যারা সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছেন তাদের কথা বলবার অধিকার বন্দি করে রেখে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বারবারা রাওকে, লৌলাখাকে, সুধা ভারদ্বাজকে, এই পরিস্থিতিতে স্বভাবতই পণ্য সর্বস্ব থিয়েটার, সরকারি দাক্ষিণ্য নির্ভর থিয়েটার, সেই থিয়েটারটাও কিন্তু এবার সম্পূর্ণ শুকিয়ে যাবে। এবং এইটি এরা কিন্তু চেয়েছে যে এই নির্ভরতাটাকে তৈরি করে থিয়েটারটাকে মেরে ফেলা যায়। কারণ এমনি লক্ষ্য করেছ যে এখন পিএম কেয়ার্স এর মাধ্যমে বা অন্যভাবে সিএসআর, যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যে টাকাটা কর্পোরেট দিতে পারত সংস্কৃতির ক্ষেত্রে, সেটাকেও কিন্তু সরকার সম্পূর্ণ চালিত করছে, সম্পূর্ণ আত্মসাৎ করে নিচ্ছে। হ্যাঁ, তার ফলে এই টাকাটা শুকিয়ে গেলে, অথচ এই টাকার উপর নির্ভরতাটাকে এমনভাবে চালিয়ে দেওয়া গেছে সারা দেশে যে থিয়েটারের নাভিশ্বাস উঠতে বাধ্য। সেইখানে আরো আগেই, অন্তত 3 বছর আগে, 4 বছর আগে, বাদলবাবুর তৃতীয় থিয়েটারের সম্ভাবনা, তার পথ, সেইটাকে ধরে এগোনোর একটা দায়িত্ব আমরা কিন্তু থিয়েটারের মূল স্রোতের কাছে আশা করেছিলাম, সেটা পাইনি। তার ফলে আমি থিয়েটারের কোনো ভবিষ্যৎই দেখছি না ভারতবর্ষে আজকে। আচ্ছা, তো আরেকটা অন্য প্রসঙ্গে যাই। বাদলদার তৃতীয় থিয়েটারের সঙ্গে সঙ্গে নাট্যকার বাদল সরকারের যে দিকটি, চলে যাওয়ার বেশ কিছু আগে থেকে বাদলদার কাছ থেকে আর নতুন নাটক সেই অর্থে পাওয়া যাচ্ছিল না। তো আজকে মানে তো অনেকদিন হলো বাদলদার কাছ থেকে কোনো নাটক আমরা পাইনি, পাবো না আর কোনোদিন। তো এই এতদিন পরেও কি যে নাট্যকার বাদল সরকারের যে প্রভাব, সেটা কি রয়ে গেছে বলে আপনার মনে হয় এবং ভবিষ্যতেও কি থাকবে? বাদলবাবু জীবৎকালেই, আমি সেটা আমার লেখাটেখায় মাঝে মাঝে লিখেওছি, বলেওছি, যে বাদলবাবু কিন্তু কোথাও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বা কোথাও নিজেই হয়তো কোনো অনুপ্রেরণা পাচ্ছিলেন না। এবং আমি একটা জায়গায় বলেওছি, ওর আত্মজীবনী, 3 খণ্ড আত্মজীবনী লিখে, সেটা যেখানে উনি এই নতুন থিয়েটারে প্রবেশ করছেন ঠিক সেই জায়গাতে এসেও লেখাটা বন্ধ করে দেন। অর্থাৎ কোথাও এই থিয়েটারটা সম্পর্কেও একটা বীতস্পৃহতা কিন্তু এসে গিয়েছিল, এবং সেটা একাধিক সাক্ষাৎকারে বেরিয়েছে, আমি সেটা খানিকটা নথিবদ্ধ করেছি একটা বইতে। তার ফলে বাদলবাবু, মানে বলতে হয়তো খুব নির্মম বা নিষ্ঠুর শোনাতে পারে আজকে, আর খারাপও লাগে এভাবে বলতে 95 বছর পূর্তিতে, যে বাদলবাবু নিজে বোধহয় ফুরিয়ে গেছিলেন। কিন্তু ওর যে নাটকগুলোর, আমরা যদি ওর নাটকগুলোকে মোটামুটি 3টে ভাগে ভাগ করি, একেবারে প্রথম দিকে যেগুলো কমেডি, সেগুলো বোধহয় এখন খুবই কালোজীর্ণ, মানে তাতে খুব একটা মজাও বোধহয় মনে হয় না আমার পাওয়া যাবে। বড় পিসিমা, রামশ্যাম যদু ইত্যাদি, মানে ওর কৌতুক বোধটাও কিরকম যেন আমাদের সময়ের সঙ্গে খাপ খায় না। কিন্তু যেটা এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, ত্রিংশ শতাব্দী, এই 3টের মধ্যে, এবং আরেকটা নাটক যেটা কোনোদিন অভিনীত হয়নি, কেন হয়নি আমি জানি না, সেটা হচ্ছে ওর কল্পবিজ্ঞান এক অর্থে, কিন্তু অসামান্য যুদ্ধ বিরোধী, পরে কোনোদিন, হ্যাঁ তবে কোনোদিন, পরে কোনোদিনই অভিনীত হয়নি। এখন এই নাটকগুলো আমার কাছে এখনো খুব প্রাসঙ্গিক মনে হয়, এবং তার কারণ ওইখানে একটা জিনিস যেটা এখনো আবার অন্যভাবে খুব সত্য, বাস্তব হয়ে উঠছে, যে যুদ্ধ বাঁধানো
এবং যুদ্ধকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে অসংখ্য মানুষের প্রাণ বিনাশ, এবং তার মধ্যে অস্ত্র অর্থনীতির খেলা। যত বেশি অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বেচতে পারবে পৃথিবীর বাজারে, তার লাভ। এবং সেইটির জন্যই যেন এতগুলো দেশে, এতগুলো জায়গায় যুদ্ধের একটা প্রক্রিয়া, সেটাকে চালু রেখে দেওয়া এবং আরো জটিল থেকে জটিলতর করা। এই মুহূর্তেও ভারত চীন সীমান্ত ধরে যুদ্ধের একটা রমরমা সব পক্ষ থেকেই, মানে যতটা রাষ্ট্রের পক্ষ থেকে ততটা এমনকি আমাদের তথাকথিত বিরোধী পক্ষ, যে কেন এক্ষুনি যুদ্ধে নেমে পড়া হচ্ছে না, এইটার ওপরই কিন্তু জোরটা। অর্থাৎ নরেন্দ্র মোদীর ওপর চাপ সৃষ্টি করা যে এক্ষুনি যুদ্ধটা বাঁধিয়ে দাও, লেগে যাক। সেই তার ফলে মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। সেইখানে অন্তত যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর এবং যুদ্ধের ভেতরে যে রাজনীতি, সেটাকে প্রকাশ করা, তুলে ধরা, সেইখানে এই নাটকগুলো কিন্তু আজকে ফিরে আসার, এবং নাটক হিসেবে অসাধারণ দক্ষতায়, শিল্পগুণ, সাহিত্যগুণ, নাট্যগুণে অত্যন্ত সমৃদ্ধ নাটক এইগুলো। তাই সেই নাটকগুলো অন্তত ফিরে আসার, ফিরিয়ে আনার একটা প্রয়োজন আছে আরেকটা স্তরে। আচ্ছা। এবং এগুলো তৃতীয় থিয়েটারের পদ্ধতিতে হবে কি হবে না, আজকে আর সেটা আমার কাছে অত বড় বলে মনে হয় না। অর্থাৎ নানাভাবে ছোট, মানে অঙ্গন মঞ্চের মধ্যেও আধুনিক থিয়েটারের অনেকগুলো উপকরণ, যেগুলো ব্যয়বহুল নয়, আগে ব্যয়বহুল ছিল, এখন কিন্তু প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে তার ব্যয়বহুলতা কিন্তু হ্রাসও পেয়েছে, কমে এসছে অনেকটা, কমে এসছে অনেকগুলো প্রযুক্তিগত দিক থেকে। এইগুলোকেও বিচারের মধ্যে আনা। কারণ সত্যি সত্যি তুমি যদি ভেবে দেখো যে বাদলবাবু যখন প্রথম থার্ড থিয়েটারের প্রস্তাব পেশ করছেন, যদি বলি, সেখানে কিন্তু যে এটা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, খরচ কম হবে এবং নানাভাবে করা যাবে, অর্থাৎ নমনীয়তা থাকবে, চলনযোগ্যতা থাকবে এবং খরচ কম থাকবে। এই তিনটেকে মোটামুটি ধরেছিলেন, কিন্তু তাকে মানে এই তিনটেকে রেখেও কতভাবে কাজ করা যায় সেটা, এবং উনি একটা প্রায় 50-এ পৌঁছে গেছেন সেই সময় কিন্তু এই কর্মসূচিতে আসছেন। তার কাছে আমরা কতটা আশা করব? তা মানুষের তো শারীরিক সীমাবদ্ধতা থাকবেই, কিন্তু সেইখান থেকে ওই কাজটাকে তুলে নিয়ে যে খরচ কম রেখেও আরো কত কিন্তু কল্পনা শক্তি দিয়ে, নানা রকম ছোটখাটো জিনিস হাতে নিয়ে। এবং আমি মনে করি যে বাদলবাবুর নিজের নেতৃত্বের শতাব্দীতে এই ক্ষেত্রে যতটা কাজ করেছেন, তার চেয়ে কিন্তু কানহাইলাল, প্রসন্ন বা সুধন্ব দেশপান্ডে এরা অনেক বেশি বিস্তৃত কাজ করেছেন, পৌঁছতে পেরেছেন অনেক দূর পর্যন্ত। শহরের একটা সীমিত মধ্যবিত্ত সমাজের মধ্যে, বা এই ওয়ার্কশপ, এখানে ওখানে নানা রকম ওয়ার্কশপের মধ্যে দিয়ে, তার মধ্যে যদি একটা থিয়েটার আন্দোলন তো প্রসারিত হয় না। তাই তৈরির কাজ, ভাবনার কাজ শুরুটা করে দিয়েছিলেন বাদলবাবু, কিন্তু সেইখান থেকে তুলে নিয়ে দৌড়টাতে এগিয়ে যাবার কাজ আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় অন্তত খুব সীমিত। বরং এখন আমি অল্প স্বল্প কিছু কিছু কাজ শিলচরে, কল্যাণীতে দেখেছি, বা কলকাতা এখন ওরা বাদলবাবুর নামে নিবেদিত যেটা নাট্যোৎসব করছেন থিয়েটারের দলগুলো মিলিতভাবে, তার মধ্যে একটা সূচনা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা বাদলবাবু নিজে কিন্তু পারেননি, বা হয়তো অত বেশি কারোর কাছে দাবি বা আশাও করা যায় না। আমি দোষ দিচ্ছি না, তার কাছে আমাদের ঋণ অপূরণীয়।
তো এইটার সূত্র ধরেই মানে আপনি এটা বলে গেছেন একটু আগে যে আপনি একটা জায়গায় আক্ষেপ করছেন যে মানে তৃতীয় থিয়েটারের যে তত্ত্ব ভাবনা যেটা হুম, সেটা যথাযথভাবে বাদলদা লিখে যাননি, এমনকি মানে হুম, পুরোনো কাসুন্দিতেও বাদলদা ঠিক তার আগে এসেই থেমে গেলেন হুম, লেখাটা হুম, আর কি। হুম। মানে তাহলে কি আপনি মনে করছেন যে এখনো তার কাজের যথার্থ মূল্যায়ন হয়নি, এবং মানে যদি না হয়ে থাকে তাহলে কিভাবে এখন সেই মূল্যায়নের কাজটা শুরু করা যায় বা না, এগিয়ে যথার্থ যাওয়া যায়? মূল্যায়নের হয়নি আমি বলবো না, আচ্ছা। ওর কাজটা অসমাপ্ত থেকে গেছে। উনি হুম একটা বিন্দু অবধি এনে দিয়েছিলেন, হুম অর্থাৎ উনি তত্ত্বভাবনাটা কিন্তু করেননি সত্যি। হুম যেটা আমি একটু আগে বলছিলাম হ্যাঁ যে আপনি ওই বলছিলেন, হ্যাঁ। 3টে সূত্র উনি বলেছেন যে এই 3টে সূত্র থেকে একটা তৃতীয় থিয়েটারের কথা ভাবা হোক, কিন্তু এই 3টে সূত্রকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপে একটা তত্ত্ব তৈরি করা, যে শুধু এইটুকুর জন্যে খরচ বাঁচানোর জন্য আর নিয়ে যাওয়া যায় সহজে একটা নমনীয় হ্যাঁ থিয়েটার, হ্যাঁ শুধু এইটুকুর উপর একটা পুরো থিয়েটার বাঁচতে পারে না, একটা থিয়েটার দর্শন তৈরি হয় না। হুম তার সঙ্গে রাজনীতিকে যুক্ত করা, বৃহত্তর রাজনীতিকে যুক্ত করা, হুম যেটা একটা ছোট্ট পর্ব, বছর 4-5 বড় জোর, যেটা আমি বলবো ভোমা থেকে পরপর কয়েকটা নাটকে, ভোমা, শুকপাট্য, ভারতের ইতিহাস, এইগুলোর মধ্যে দিয়ে হ্যাঁ হয়তো হ্যাঁ খাটমাট ক্রিঙে একবার, অনেকগুলো বছর পেরিয়ে আবার খাটমাট ক্রিঙে যার শেষ হ্যাঁ একটা প্রতিফলন আমরা দেখি। পরিষ্কার রাজনৈতিক চেতনা একটা উঠে আসছে হ্যাঁ, ওই হ্যাঁ, সময়টাতে। সেইটা কিন্তু মানে সেইটাতে যে কারণেই হোক, সেটা আমরা ভেবে দেখতে পারি কি কি কারণ ছিল, কিন্তু যে কারণেই হোক বাদলবাবু কিন্তু তাতে আত্মনিয়োগ করেননি, এবং তার ফলে একেবারে শেষ যে সাক্ষাৎকার আমরা পেয়েছি, ছেপেছি, আনন্দবাজারে দেওয়া, যখন উনি ওই কালিদাস সম্মান পেয়েছেন, হুম হুম তখন কিন্তু মানে সম্মান, স্বীকৃতি, অর্থ প্রচুর পাচ্ছেন, তাই সেই অর্থে ওর কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু তখন। হুম কিন্তু তখন উনি অসম্ভব ফ্রাস্ট্রেটেড। একটা সাক্ষাৎকারে বলছেন, আনন্দবাজারে বেরিয়েছে 94 সালে না 95 সালে, যে লোকে একেবারে এই ভাষাতেই বলছেন যে আমার থিয়েটার তো কেউ দেখতে আসে না, ও মাগনায় পাওয়া যায় বলে দেখে রাস্তায় ঘাটে, হুম এবং অসম্ভব একটা বিতৃষ্ণা হুম দর্শকদের সম্পর্কে, আশেপাশের মানুষের সম্পর্কে। কোথাও একটা সাক্ষাৎকারে আমাকে খুব সরাসরি বলেন যে আমার আর থিয়েটারের দল চালাতে, থিয়েটার করতেই ইচ্ছে করে না, আমার ওয়ার্কশপ করতে ভালো লাগে। এবং সেই ওয়ার্কশপগুলো ওই সময় মানে 90-এর দশকে, তখনই 90-এর দশকের মাঝামাঝি সময়, তখনই কিন্তু সেই ওয়ার্কশপগুলো থার্ড থিয়েটারের ওয়ার্কশপ সেই অর্থে নয়। উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ওয়ার্কশপ করছেন, হুম উনি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ওয়ার্কশপ করছেন, উনি নানা খ্রিস্টান সংগঠনে ওয়ার্কশপ করছেন, হ্যাঁ যে ওয়ার্কশপগুলো কিন্তু থিয়েটারের ওয়ার্কশপই নয়, থার্ড থিয়েটারের ওয়ার্কশপ নয়। সেগুলো হচ্ছে এখনো যখন মানে ম্যানেজমেন্টের হিসেবে নানা রকম ওয়ার্কশপ হয়, মানে স্কিলস যাকে বলে হ্যাঁ হ্যাঁ বাজারি ভাষায়, স্কিলস এর ওয়ার্কশপ, উনি সেইখানে কিন্তু নিয়ে গেছেন ওয়ার্কশপকে। হুম তাই সেই ওয়ার্কশপের মধ্যে দিয়ে তৃতীয় থিয়েটারের কিন্তু কোনো বিকাশ বা প্রসার সেই অর্থে ঘটছে না, হুম হুম কারণ ওই দর্শনের তত্ত্বগত দিকটা, যে এই থার্ড থিয়েটারের কিন্তু একটা রাজনৈতিক বা দার্শনিক বা সামাজিক একটা লক্ষ্য থাকবে, তার একটা পথ থাকবে, হ্যাঁ সেটা উনি স্পষ্টভাবে কিন্তু কখনো ভাবেননি। এবং এমনভাবে কোথাও এই ওয়ার্কশপের চোরাপথ আর ধাঁধায় উনি আটকে গেলেন, এবং এই ওয়ার্কশপে অনেকগুলো ওই সময়ের বিদেশি ধারণা, গ্রোটভস্কির ধারণা, বারবার ধারণা, যেগুলো খুব মারাত্মক, হুম হুম যেগুলো মানবদেশী ধারণা, যেখানে মানুষে মানুষে কোনো সম্পর্কের জায়গাটাকে মুছে দিয়ে একক মানুষ তার আত্মগত বোধ, চেতনা, তার গভীরে চলে গিয়ে সে একভাবে আচরণ করবে, মানে প্রায় পুরনো সন্ন্যাসী সাধকদের আচ্ছা যোগের মতো, হ্যাঁ সেইটার জন্য। এবং মানে দর্শক দেখলো কি দেখলো না সেটাও অপ্রাসঙ্গিক। হুম হুম
এই দিকে কিন্তু গ্রোটভস্কিরা, রিচার্ড শেকনাররা, এরা থিয়েটারকে নিয়ে গেছেন এবং এদের প্রভাব কিছু না কিছু ভাবে চুইয়ে চুইয়ে, ওটাকে উনি গ্রহণ করেছেন বাদলবাবু তা না, কিন্তু যেই ওয়ার্কশপের পদ্ধতিকে নিচ্ছেন ওদের কাছ থেকে কিন্তু শিখছেন, শিখে নিচ্ছেন। তাই এগুলো তো একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয় না, একটা পদ্ধতি বা প্রক্রিয়ার সঙ্গে কিন্তু একটা দর্শন, একটা জ্ঞান সেটা যুক্ত থাকে, জড়িয়ে থাকে। হ্যাঁ, তাই তুমি ওটা থেকে আলাদা করে শুধু পদ্ধতি আর প্রক্রিয়াটুকু বের করে নিলাম, এটা হয় না। কিন্তু প্রক্রিয়ার সঙ্গে ওগুলো চলে আসে এবং সেটা এই ওয়ার্কশপের মধ্যে যখন চলে আসে তখন সেটা কিন্তু তৃতীয় থিয়েটারের যে প্রগতিশীল সমাজমুখী যে সম্ভাবনাটা ছিল সেটাকে কিন্তু কোথাও খর্ব করে বলে আমার বিশ্বাস। তাহলে ওই মানে প্রথম আমরা শেষ প্রশ্নে যাই। প্রথমে যেটা আপনি বলছিলেন যে প্রাসঙ্গিকতাটা আবার ফিরে আসছে, আবার নতুন করে আমরা উপলব্ধি করছি, তো সেইখানে দাঁড়িয়ে তাহলে আমরা সূত্রটা কোথায় ধরবো, কোথায় এই সূত্রটা তুলে ধরবো এখন? আমার কাছে দুটো আমি মানে সরাসরি বাদলবাবুর সূত্রেই যেটা বললাম, আমি তো বললাম সে দুটো কথাই। একটা হচ্ছে যে উনি ওর যুদ্ধ বিরোধী দর্শনকে ভিত্তি করে যে নাটকগুলো লিখেছিলেন, আচ্ছা, সেই নাটকগুলোকে আরেকবার অন্যভাবে প্রযোজনা করা, ফিরিয়ে আনা, কাজে লাগানো। হ্যাঁ, কারণ যুদ্ধের নেশাটাকে এমনভাবে চাগিয়ে তোলা হচ্ছে এবং সেইটা সুযোগ নিয়ে আমাদের যাবতীয় মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, তাতে যুদ্ধ বিরোধিতাটা একটা খুব বড় দাবি, একটা খুব বড় চিন্তার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার দরকার আছে। সেইখানে বাদলবাবুর ওই নাটকগুলো আমাদের হাতে খুব শানিত অস্ত্র হতে পারে যদি আমরা সেগুলো নতুন ভাবে আজকে প্রযোজনা করি। সেটা তৃতীয় থিয়েটারের মধ্যেই হোক কিংবা ছোট একটা অঙ্গন মঞ্চের এর মধ্যে হোক, বা ছোট থিয়েটার এখনো কোনো কোনো জায়গায় আছে যেখানে অভিনয় করা যায় প্রেসেনিয়ামের মধ্যে, তাতে কিছু জাত যায় না, যেখানে আমি যদি আমার বিশেষ দর্শনটাকে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি এবং দর্শকদের তার মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি, তাতে তাড়িত করতে পারি, তাতে আমি জাত বিচার করি না। আর অন্যদিকে ওই যে মানুষের মধ্যে গিয়ে নাটক করা, মানুষের চেতনার সঙ্গে যুক্ত করা সরাসরি নাটককে, বাজারি পণ্য, বাজার নির্ভরতার বাইরে নিয়ে এসে পরিক্রমায় বেরিয়ে এই ছোট দলগুলো এখনো কাজ করছেন, বাদলবাবুর আদর্শকে যারা অনুসরণ করে চলেন, এই পথগুলো খুলে আরো কাজ করার সুযোগ। এবং যখন আমাদের দেখতে পাচ্ছি চোখের সামনে যে বড় থিয়েটারগুলো কখনো রাষ্ট্র, কখনো তার মালিকেরা, পুঁজিপতি মালিকেরা যারা এইগুলো দখল করে বসে আছেন, তারা অন্য থিয়েটারকে, অন্য স্বরের থিয়েটারকে ঢুকতে দেবেন না, জায়গা দেবেন না সেখানে, তাহলে ওই স্বাধীন ক্ষেত্রগুলোকে উন্মোচন করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। যে কাজটা বাদলবাবু সম্পূর্ণ করেননি, তার ইঙ্গিত মাত্র দিয়েছিলেন, সেই ইঙ্গিতটাকে যদি ধারণ করে আমরা কাজে নামতে পারি। ঠিক আছে শ্রমিকদা, অনেকক্ষণ আলোচনা করলাম, মানে অনেক কিছু জিনিসগুলো পরিষ্কার হলো। অনেক ধন্যবাদ আপনাকে। গিয়েছিলাম পাখির হাটে, কিনেছিলাম পাখি, গিয়েছিলাম পাখির হাটে, কিনেছিলাম পাখি, বন্ধু তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে। গিয়েছিলাম ফুলের হাটে, কিনেছিলাম ফুল, গিয়েছিলাম ফুলের হাটে, কিনেছিলাম ফুল, গিয়েছিলাম ফুলের হাটে, কিনেছিলাম ফুল, বন্ধু তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে। গিয়েছিলাম লোহার হাটে, কিনেছিলাম শেকল, ভারী শেকল, বন্ধু তোমারই জন্যে। গিয়েছিলাম লোহার হাটে, কিনেছিলাম শেকল, ভারী শেকল, বন্ধু
তোমারই জন্যে। শেষে বাঁদির হাটে গিয়েছিলাম, খুঁজেছিলাম তোমায়, পাইনি খুঁজে তোমায়। বাঁদির হাটে গিয়েছিলাম, খুঁজেছিলাম তোমায়, পাইনি খুঁজে তোমায়। বাঁদির হাটে আমি খুঁজে খুঁজে হন্যে, বাঁদির হাটে আমি খুঁজে খুঁজে হন্যে। তোমারই জন্যে, তোমারই জন্যে গিয়েছিলাম পাখির হাটে, কিনেছিলাম পাখি। গিয়েছিলাম পাখির হাটে, কিনেছিলাম পাখি। বন্ধু তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে, তোমারই জন্যে। বাদল সরকারের পাশাপাশি বাদল সরকারের সময় থেকে আজ পর্যন্ত এখনও নাটক লিখে চলেছেন দুলাল কর। তৃতীয় থিয়েটারের জন্য নাটক। দুলাল কর আরেক নবীন নাট্যকার রজত দাসের সঙ্গে আলাপ আলোচনা করলেন তাঁর নাটকে, তাঁর কাজে বাদল সরকারের কাজের প্রভাব নিয়ে। হ্যাঁ দুলালদা, তুমি এইটা বলো যে তুমি নাট্যকার হিসেবে বহু নাটক লিখেছো, অনেক নাটক তুমি লিখেছো এবং এখনো তুমি নাটক লিখছো। এবারে বাদল সরকারের সাথে তুমি কাজ করেছো, বাদল সরকারের নাটকে অভিনয় করেছো, বাদল সরকারের নির্দেশনায় তুমি অভিনয় করেছো, প্রচুর ওয়ার্কশপ করেছো। বাদল সরকারের সাথে তোমার মানে দীর্ঘদিনের একটা সম্পর্ক, থিয়েটারের সম্পর্ক বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক সবটা মিলিয়ে তুমি বাদল সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। সেইখানে দাঁড়িয়ে তুমি যখন নাটক লিখছো তখন বাদল সরকারের এই নাট্যকার বাদল সরকার তোমাকে কিভাবে প্রভাবিত করছেন বা প্রভাবিত করেছেন, বা তুমি সেখান থেকে কিভাবে বাদল সরকারকে কি মানে কোথাও অতিক্রম করে যাওয়ার কথা ভাবতে পেরেছো বা ভেবেছো, বা তোমার কাজ কি কোথাও বাদল সরকারের কাজকে আরেকটু মানে এক্সটেন্ড করে নিয়ে গেছে? এই সম্পর্কে তুমি যদি বলো কিছু। শোন, অনেকগুলো কথা বলি আমি কথাগুলো বলার আগে শুধুমাত্র দু একটা কথা আমার নিজের কথা বলে নিই। প্রথম কথা, আমি যে একজন নাট্যকর্মী হব, থিয়েটার আমার জীবনের আশ্রয় হবে যখন, এটা কিন্তু কখনো ভাবিনি। আমি আমার বিষয় ছিল রাজনৈতিক পার্টি। ঘটনাক্রমে আমি থিয়েটারে শেল্টার নিতে এসেছিলাম, আর থিয়েটারে শেল্টার নিতে এসে আমি থিয়েটারে থেকে গেছি। যদি জানতাম, যদি বুঝতাম যে থিয়েটারটাই আমার জীবন হবে আর দল বাঁচাতে নাটক লিখতে হবে, এসব যদি জানতাম তাহলে বাংলাটা আরো একটু ভালো করে শিখতাম, ইংরেজি আরো ভালো করে শিখতাম বিশ্ব সাহিত্য পড়বার জন্য। অ্যাকচুয়ালি আমরা এত ছোট মানুষ, এত আমাদের ছোট প্রতিভা, আমরা ঘষে ঘষে আমরা কিন্তু একনিষ্ঠ করিনি। আমার পরিচয় আমাদের দলে, তুই জানিস যে আমাদের দলে আলাদা করে এইভাবে কারো পরিচয় নাট্যকার হিসেবে আমরা পরিচিতি দেই না। কারণ আমরা যখন দলটা প্রতিষ্ঠা করেছিলাম তখন আমরা এইটা ভেবেই প্রতিষ্ঠা করেছিলাম যে আমরা সবাই ছোট থাকবো কিন্তু সমান থাকবো। এই কনসেপ্টটা আমাদের এসেছিল এই কারণে যে তখন কলকাতার সব বড় বড় দলগুলো প্রতিদিন ভাঙছে, প্রতিদিন নতুনের জন্ম নিচ্ছে। উপরের প্রলেপটা হচ্ছে আদর্শবাদের দ্বন্দ্ব, আসলে দ্বন্দ্বটা ছিল দাদাগিরির দ্বন্দ্ব, একেবারেই ব্যক্তিগত স্তরের দ্বন্দ্ব। সেটা আদর্শবাদের প্রলেপ দিয়ে চালানো হচ্ছিল। আমরা এটা ভালোভাবে টের পাচ্ছিলাম, তাই আমরা থিয়েটারের দলটাই যখন গড়েছিলাম তখন আমাদের কনসেপ্টটাই ছিল যে দাদাইজিংটাকে যাতে মাথাটা দিয়ে উঠতে না পারে, দলটা যাতে না ভাঙে, আমরা সবাই ছোট থাকবো সমান থাকবো। ফলে থিয়েটারের দল বাঁচাবার জন্য আমাদের
নাট্যকর্মী, কখনো কখনো নাটক লিখতে হয়েছে। এখন এই নাটক লিখতে হয়েছে বলে আমাকে যদি নাট্যকার বলিস, আমার আপত্তি করার কোনো জায়গা এখন নেই, কারণ আমার নামে দুটো নাটক যেহেতু ছাপা হয়ে গেছে, বা বলা যায় 3-4টে নাটক ছোট ছোট জায়গাতে ছাপা হয়ে গেছে, দুটো বড় নাটক ছাপা হয়ে গেছে, সুতরাং সেটা আমার নামে যখন চেপেছে তখন আমি নাট্যকার এটা অস্বীকার করি কেমন করে। এখন বাদলদার কাছে আমি আমার যে থিয়েটারের জীবন, মানুষ, থিয়েটার সবকিছুর ক্ষেত্রে বাদলদার প্রভাব ব্যাপক। আমি শুরু করেছিলাম 74-এ প্রসেনিয়াম দিয়ে, কিন্তু আমি যখন মঞ্চ ছেড়ে অঙ্গনে চলে আসি, বাদলদার সাথে যখন আমার পরিচয় হয়, বাদলদার থিয়েটারের দর্শন, জীবনের দর্শন, মানুষকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা ব্যাপক প্রভাব ফেলে আমার জীবনে বা আমাদের জীবনে। কিন্তু নাটক লেখার ক্ষেত্রে আমি এটা কখনোই বলবো না। বাদলদার অপ্রত্যক্ষ প্রভাব তো আছেই, কিন্তু প্রত্যক্ষভাবে থিয়েটার নাট্য রচনার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কোনো প্রভাব আছে বলে আমার মনে হয় না। তার কারণ আমি আমার অবস্থা, আমার চেতনা, আমার ভাবনা, আমার প্রতিভা, আমার পারিপার্শ্বিকতা, আমার দল, সবকিছু নিয়ে আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি এবং বেড়ে উঠেছি। হ্যাঁ, দলকে বাঁচাবার চেষ্টা করেছি, সবকিছু করার চেষ্টা করেছি। সুতরাং সেই অর্থে প্রভাব আছে, আবার প্রভাব নেই, এইরকম ব্যাপারটা। এইখানটাতে আমি বলবো না, অ্যাকচুয়ালি ওভাবে নির্দিষ্ট করাও যায় না, কারণ আমি কাউকে কোনোদিন নকল করার চেষ্টা করিনি, কারণ ওভাবে বাঁচতেও শিখিনি, বাঁচতেও পারিনি। ফলে আমার সেই অর্থে আমাকে যদি এক কথায় বলিস, আমি বলবো থিয়েটার রচনার ক্ষেত্রে বাদলদার প্রভাব অপ্রত্যক্ষ থাকতে পারে, প্রত্যক্ষভাবে কোনো প্রভাব নেই। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি যে ধরো বাদলদা কলকাতায় বড় হয়েছেন, কলকাতাতে পড়াশোনা করেছেন, মানে কলকাতা কেন্দ্রিক বাদলদার বেড়ে ওঠা এবং কলকাতা কেন্দ্রিক বাদলদার নাট্যকার সত্তা বলো, নাট্যকর্মী সত্তা বলো, তা কলকাতা কেন্দ্রিক। এবারে কলকাতা থেকে বাদলদা তারপরে গ্রামে যাচ্ছেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উনি থিয়েটার নিয়ে যাচ্ছেন, এইটা আছে। কিন্তু বাদলদার কেন্দ্রে রয়েছে কলকাতা, আর তোমার কেন্দ্রে রয়েছে একটি মফস্বল শহর, যা এখন অনেকটা প্রায় কলকাতার কাছাকাছি হয়তো আধুনিকতার দিক থেকে হয়েছে, কিন্তু তুমি যে সময় বড় হচ্ছ সেই সময় কলকাতা কাঁচরাপাড়া প্রায় একটি গ্রাম বলা চলে, গঞ্জ বলা চলে। হ্যাঁ, সেইখানে তুমি যে মানুষদের, মানে যে চারপাশের কথা বললে, যে পরিবেশের কথা বললে, প্রতিবেশের কথা বললে, সেইটা তো কলকাতা থেকে একেবারে মানে অনেকটা দূরতর। মানে তুমি যত সহজে ধরো আঞ্চলিক যে নাট্যগুলো বা আমাদের এই নদিয়া উত্তর 24 পরগনা জেলার যে মানে চৈতন্যের প্রভাবে যে কীর্তন, রামায়ণ গান ইত্যাদি, এগুলো যে তুমি দেখছো, ছোটবেলা থেকে দেখছো, বা আমি জানি যে তোমার বাবাও নিজেও একজন পারফর্মার ছিলেন, মানে এইরকম লোকাঙ্গিকের একজন লোকশিল্পী ছিলেন, তো এইগুলো তো তুমি একেবারে মানে তোমার যে গ্রামীণ যে জলখাওয়া, গ্রামীণ যে পটভূমি তোমার, সেইটা তো তোমাকে নাট্যকার হিসেবে যখন তুমি নাটক লিখছো তখন তো তোমাকে একরকম ভাবে প্রভাবিত করেছে। আবার বাদলদাকে এই শহুরে নাগরিকতা বাদলদাকে আরেক রকম ভাবে প্রভাবিত করেছে। এবং এই যে দুটো মানুষ দুটো জায়গা থেকে দেখছেন, মানে দুটো জায়গা থেকে বেড়ে উঠছেন এবং তাদের নাটক আলাদা হয়ে যাচ্ছেন, কিন্তু তারা যখন নাটকটা লিখছেন তখন তো তারা আসলে একটা ওই থার্ড থিয়েটারকে যদি আমি একটা মানে একটা ফিলোসফি বলি বা একটা শুধু ফর্ম হিসেবে বলি, তাহলে তো এই ফর্মটার কথা মাথায় রেখেই তোমরা লিখছো, মানে বাদলদাও তাই লিখছেন, তুমিও তাই লিখছো, কিন্তু দুজনের বেড়ে ওঠা, দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা। কিন্তু তারা যখন লিখছেন তারা একটি নির্দিষ্ট ফর্মকে মাথায় রেখে লিখছেন। এই জায়গা থেকে তোমার নাটক আর বাদল সরকারের নাটক, এই দুটো সম্পর্কটা কিরকম?
এটা তুই একদম ঠিক বলেছিস। যেটা হচ্ছে বাদলদার কলকাতা শহরে গড়ে ওঠা, আর যদি বাদলদার জীবনটা দেখিস, যে এই যে বাদলদার এবং ইন্দ্রজিৎ নাইজেরিয়াতে বসে লেখা বাদলদার ডায়েরি থেকে, আর তারপরে বাদলদা বিখ্যাত নাট্যকার হওয়ার পর বাদলদার যে বিদেশে কতগুলো কালচারাল এক্সচেঞ্জের পরিপ্রেক্ষিতে বিদেশে যাওয়া, হ্যাঁ, থিয়েটারিং সার্কেল দেখা, থিয়েটারিং সার্কেল দেখা এবং বিদেশের বিভিন্ন থিয়েটার পার্সোনালিটির সাথে অ্যাকশন ইন্টারাকশন করা, দেখা, তার থেকে বাদলদার যে একটা এই অঙ্গনমঞ্চের থিয়েটার আমার দেশের মতো করে একটা ব্যবস্থাপনা গড়ে তোলা, একটা দর্শন গড়ে তোলা, একটা আঙ্গিকের পরিকল্পনা করা, সেই মতো থিয়েটার রচনা করা, পরিকল্পনা করা ইত্যাদি, এটা একদমই ঠিক। আবার ঠিক একই রকম ভাবে তুই ঠিক বলেছিস যে যেহেতু আমার বাবা ছিলেন যাত্রা দলের তবলা বাদক, খোল বাদক, ঢোল বাদক, দেখবি আমাদের যাত্রায় চারপাশে স্টেজের তলায় যদি স্টেজ থাকে আর যদি স্টেজ না থাকে চারপাশে ক্ল্যারিনেট, ঢোল, করতাল, হ্যাঁ, সমস্ত নিয়ে বসে। বাবা, আমরা যেহেতু রিফিউজি ছিলাম, রিফিউজি আমাদের এইখানে আসা, সেই 47-এই রিফিউজি হয়ে আসা, তো সেখানে বাবা তার সংসার চালাবার জন্য মা সোনা বানাতেন, আর বাবা চাকরি করতেন, কিন্তু এত কম পয়সা পেতেন যে এতগুলো বাচ্চা নিয়ে সংসার চালানো মুশকিল ছিল, তাই বাবা রাত্রিবেলাতে ওই যাত্রার দলে তো ঢোল বাজাতো। ফলে আমি সেই বাবার সাথে আমাদের রামায়ণ গান, যাত্রাপালা, বিভিন্ন লোকাঙ্গিকের বিভিন্ন জায়গায় রাত জেগে আমি এগুলো দেখেছি। দেখার ফলে তখন তো আর ভাবিনি যে থিয়েটার করবো, থিয়েটার করবি হবো, কিন্তু যখন আমি লিখতে চেষ্টা করেছি তখন আমার কিন্তু এই জিনিসগুলো খুব সুস্থ ভাবে কিন্তু এগুলো কাজ করেছে। কারণ আমার তুই যদি দেখিস ঘোড়া নাটকে যে এই যে পুণ্যপুকুরের গল্প, লোক আঙ্গিকের বিভিন্ন তো রিচুয়ালস গুলোকে, যেহেতু আমার থিয়েটারের জন্ম রিচুয়াল থেকে, আমাকে খুব টানে হচ্ছে রিচুয়াল টানে। দেখবি ঋষভ ভূতের গপ্পে আমরা একটা কালীর মূর্তিকে সামনে এসে দাঁড় করিয়েছিলাম, কালীর সাথে কথা হচ্ছে, ওগুলো যদি খেয়াল করিস, অথবা তারও আগে শব্দর্শন নাটকে দেখিস ওই পুরোহিত আসছে, পুরোহিতকে ডান্স করতে করতে বিয়ে মুকুট এইগুলো আছে, এগুলো দেখলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি মানুষ অত ভেবে কিছু করে না, জানিস তো। যখন রচনা করে তখন তার ভিতরের জিনিসগুলো আস্তে আস্তে কিভাবে যে চাগার দেয়, ওটা কিন্তু কোনো লেখক ওইভাবে টেরও পায় না, কিভাবে কি ছবিটা আসছে এটা হয়তো না। ফলে বাদলদার জীবন চর্চা আর আমার জীবন চর্চা একেবারেই তফাৎ, অন্য ক্ষেত্রটা একেবারেই তফাৎ। বাদলদা অনেক বেশি সফিস্টিকেটেড, অনেক বেশি শিক্ষিত, আমি অনেক সুনিয়ত, অনেক বেশি অনেক বেশি গ্রামীণ। আমাকে বলতো আরবান সফিস্টিকেশন আর রুরাল সফিস্টিকেশন, বলতো রুরালের মধ্যে ভীষণ রুরাল সফিস্টিকেশন। আমি তো ঝ্যাঝ্যার করে আলাদা কথাবার্তা বলে দিতে পারতাম, অত ভদ্রতার ইয়ে থাকতো না। ফলে সেটা আমার মনের মধ্যে ছিল, তাই ফলে আমার নাটক লেখার প্যাটার্নটা, ডিজাইনটাই অন্যরকম হয়ে গেছে। তুই অন্ধকারের নদী খেয়াল কর, দাহনের বিভিন্ন আঙ্গিক গুলো খেয়াল কর, ইভেন সেই চাঁদবণিকের পালা সুরগুলো খেয়াল কর, সবগুলো কিন্তু লোক আঙ্গিকের আবেশগুলো জড়িয়ে আছে। কিন্তু তোমরা দুজন, মানে বাদল সরকার এবং দুলাল কর, এই দুজনই তো লিখছেন, দুজনই নাটক লিখছেন, মানে আমি একটা আঙ্গিককে মাথায় রেখে তো। হ্যাঁ অবশ্যই। এবার সেইখানে তাহলে কোথায় এসে মিলছে সেটা কি তুমি একটু বলতে পারো, যে তোমরা দুজন কোথায় এসে মিলে গেলে? মানে বাদল সরকার আর দুলাল কর এরা দুজন আমি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে অঙ্গনে এসে মিলে যাচ্ছে, এটা আমি মানে মোটা দাগে এটা দেখতে পাচ্ছি। কিন্তু একজন শিল্পী হিসেবে বাদল সরকার আর দুলাল কর এই দুজন কোন জায়গায় এসে মিট করে যাচ্ছেন, কোথায় এসে দুজন একসাথে মিলে গেলেন, এটাকে কি তুমি একটু চিহ্নিত করতে পারো? না, আমি এটা চিহ্নিত করতে পারছি না, বা বলা যেতে পারে আমি এর গভীরতাটা উপলব্ধি করতে পারছি না।
কারণ কি আমাদের প্রত্যেকেরই জায়গাটা তো মানুষ এবং এই থিয়েটার এবং মানুষের সাথে একটা সংযোগ তৈরি করা। এই যখন সংযোগ তৈরি করা হচ্ছে, যখন ধর আমরা কি একটা জিনিস ভাব, আমরা যখন অন্ধকারের নদীতে দর্শকের মধ্যে ঢুকে যাচ্ছি, ঢুকে নাচতে নাচতে আবার দর্শককে নিয়ে ভেতরে চলে আসছি, হ্যাঁ, আর যখন বাদলদার হস্তমালার ওপারে বা ইত্যাদি কতগুলো জিনিস দিচ্ছি, আমার কাছে বারবার মনে হয়েছে যে কেন শতাব্দীর প্রযোজনার পরিপ্রেক্ষিত গুলো অনেক আমাদের জায়গাগুলো যেন অনেক 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 স্পেস গুলোকে অনেক বেশি করে আমরা স্পেস গুলোকে আয়ত্ত করেছি, অ্যাকোয়ার করেছি আমাদের থিয়েটারের মধ্যে। দর্শককে আমরা অনেক বেশি জড়িয়ে নিতে পেরেছি। মিছিল এক্সেপশনাল, আচ্ছা, মিছিলের শেষ দৃশ্যটা এক্সেপশনাল, আর কিন্তু এই যে জড়িয়ে নেওয়া এই যে থিয়েটারে বরঞ্চ এইখানটাতেই আমি বাদলদার যে কনসেপ্ট সেটাকে সার্থক করে তুলতে পেরেছিলাম আমরা। কিন্তু আমার মূল কাজটাই ছিল দর্শককে আমাদের ভেতরে ঢুকিয়ে নেওয়া, দর্শককে আমাদের ভেতরে শরীক করে নেওয়া। সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গাতে কিন্তু শতাব্দীর প্রযোজনার চেয়ে আমরা অনেক জায়গাতে ছাপিয়ে গেছি। আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি থিয়েটারের কাজ, যেহেতু থিয়েটারের কাজটা বাদলদারও ছিল, থিয়েটারের কাজ আমারও, সে এই জায়গাটাতে মিলেছে যে আলটিমেটলি আমরা দর্শককে আমাদের থিয়েটারের মধ্যে আরো বেশি ঢুকিয়ে নিতে পেরেছি। যতটা শতাব্দী পেরেছে তার থেকে আমরা অনেক বেশি পেরেছি। আচ্ছা, এটাকে কি মেলানো বলতে পারিস, অথবা খানিকটা মানে এই থিয়েটারের যে মূল চাহিদা সেটাকে অনেক বেশি সাকসেসফুল করে তোলা, সার্থক করে তোলা বলতে পারিস, সেটা আমি বলতে পারবো না। কিন্তু বোধ হয় ওই পয়েন্টের উত্তর আমি দিতে পারলাম না যে কোথায় বাদলদা আমি একটা জায়গাতে মিলিত হয়েছি, সেটা থিয়েটারে, কিন্তু আলাদা ওইটার কোন ওই যে আছে কিনা যদি নির্দিষ্ট করে আমি বলি তবে তার উত্তর আমি দিতে পারবো। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছি। ধরো বাদলদা যখন নাট্যকার হিসেবে নাটক লিখছেন, আমি পরিচালক হিসেবে বাদল সরকারের কথা বলছি না, আমি বলছি নাট্যকার হিসেবে যখন তিনি নাটক লিখছেন, ধরো খাটমাট ক্রিম, এবার এই খাটমাট ক্রিমে এমন অনেক সংলাপ আছে যা একটু আমাদের সাধারণ মানুষের কাছে অজানা, কথাটা ধরতে আমাদের একটু সময় লাগে। হ্যাঁ, ধরো ইংরেজি শব্দ, সেটা ইংরেজিতেই বলতে হবে, হ্যাঁ, এইরকম শব্দ বাদলদা ব্যবহার করছেন। কিন্তু ঠিক সেই শব্দটাকে, প্রহ্লাদ চরিত্রটাকে এমন ভাবে বাদলদা প্রেজেন্ট করছেন যে সেই প্রহ্লাদ চরিত্রটা ওই ইংরেজি শব্দটার বাংলা অর্থটা বলে দেয়। এটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে নাটকের একটা মজা তৈরি হয়। খাটমাট ক্রিমের কথা বলছি, নাটকের একটা মজা তৈরি হয়, আর দর্শক যে ইংরেজিটা বোঝে না সে বাংলার রেফারেন্সটা পেয়ে গিয়ে নাটকটাকে ধরতেও পারে, তাই তো? এইরকম খাটমাট ক্রিমে এটা আমরা স্পষ্ট দেখতে পাই একদম। হ্যাঁ, এইবারে এই তার মানে খাটমাট ক্রিম যখন বাদল সরকার নাট্যকার হিসেবে লিখছেন, অজান্তেই হোক বা নিজের অজ্ঞাতেই হোক বা জ্ঞাতেই হোক, তিনি পরিচালক হিসেবেও পরিচালক বাদল সরকার নাট্যকার বাদল সরকারকে প্রভাবিত করছেন। কারণ উনি তো জানেন যে নাটকটা প্রযোজনা হবে এবং প্রযোজনা হলে দর্শকের কাছে কমিউনিকেট করতে হবে। এটা তো সবার ক্ষেত্রেই সত্য। এবার আমি তোমাকেই সেটা বলছি, আমি তোমাকেই বলছি, তুমি ওটা কিভাবে দেখো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে নাটক দেখে সেই যুগে পরিচালকের অনেকটা জায়গা নেয়। মানে ধর শতাব্দীর ক্ষেত্রে বাদলদা পরিচালক, তো বাদলদাই পরিচালক, সেখানে বাদলদা ওয়ার্কশপ করাচ্ছেন, অন্যের মতামত নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাদলদা পরিচালক। আমাদের ক্ষেত্রে কিন্তু হয়তো কোন একটা নাটকের অনেকটা দায়িত্ব আমাদের কারো নির্দিষ্ট কারোর উপর থাকলেও আমরা কিন্তু কখনো পরিচালক হিসেবে আমরা নিজেরা কখনো এরকম ভাবে নিজেদের পরিচয় দেইনি, দেবো না। এখন হয়তো নাটকটা যখন আমি লিখছি, যদি দায়িত্বটা আমার ঘাড়ে পড়ে, আমি যদি কোঅর্ডিনেটর হিসেবে অগ্রণী ভূমিকায় থাকি, তাহলে তো ভেবে দেখ, তোর ক্ষেত্র একই কথা প্রযোজ্য, যখন আমি ছবি আঁকছি তখন কিন্তু একই সাথে আমি মনে মনে কিন্তু অ্যাক্টিং করছি, এবং যখন অ্যাক্টিং করছি অর্থাৎ ফর্ম এবং বিষয় কিন্তু একেবারে লাগিয়ে লাগিয়ে চলে আসছে, যখন তখন ছবিগুলো তো আমার চোখের সামনে ভাসছে, এবং কিভাবে কতটা ইন্টারেস্টিং করে তোলা যায়, কতটা কমিউনিকেটিভ করে তোলা যায়, সেই জন্য রিসার্চটা কিন্তু লেখার সময় গড়ে উঠছে। অর্থাৎ বিষয়বস্তুর সাথে সাথে পেছনেই
আঙ্গিক চলে আসছে, আঙ্গিক চলে আসার সাথে সাথেই কিন্তু একটা অসম্ভব জানিত হচ্ছে কিভাবে আরো বেশি কমিউনিকেট করা যায়, তারপরে লেখা কাটা হচ্ছে, ছেঁড়া হচ্ছে, বাঁকা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হয়। তো ফলে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। আচ্ছা, তুমি এটা আমি বুঝেছি। তুমি একটা কথা বলো, যখন বাদলদা স্পার্টাকাস নাটকটা লিখেছিলেন, আমি শুনেছি, আমি সেই স্ক্রিপ্ট পড়িনি, আমি শুনেছি যে প্রথম স্ক্রিপ্ট যেটা লেখা হয়েছিল সেটা পড়তেই সময় লেগেছিল 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। তারপরে নাটকটা যখন মানে অনুশীলন করা শুরু হয়, নাটকটা যখন নির্মাণ করা শুরু হয়, সেটা কাটতে 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 নাটকটা 1 ঘন্টা 20 মিনিট এইরকম এসে দাঁড়ায়। মানে নাটকের একটা বড় অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এবার তোমার নাটকের ক্ষেত্রে এইরকম অভিজ্ঞতা কি তোমার হয়েছে? মানে তুমি যখন নাটক লিখেছো, একটা বিরাট বড় নাটক লিখেছো, কিন্তু যখন প্রযোজনা করছো তুমি, বা তোমরা যখন তুমি মানে প্রকাশনা তো ওরকম কোনো ডিরেক্টর নেই, বা তুমি একা গোটা নাটকটা পরিচালনা করছো, এরকমটাও কখনো ঘটেনি। সামগ্রিক ভাবে একটা যৌথ প্রক্রিয়ার কাজটা হচ্ছে। তো এইরকম কি কখনো তোমার ঘটেছে যে তুমি নাটক লিখেছো কিন্তু সেই নাটকটা অনেকাংশ কেটে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে? শুনে একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে বাদলদার এই যে স্পার্টাকাস নিয়ে বাদলদার যে অভিজ্ঞতাটা না, এই অভিজ্ঞতাটা অনেকবার বাদলদার কাছে শুনেছি। এবং এই জিনিসটা বাদলদার স্পার্টাকাস যেহেতু আমাদের প্রফেশনাল প্রোডাকশন ছিল, তাই দিকে বাদলদা যখন আমাদের নিয়ে ওয়ার্কশপ করাতেন আর বিভিন্ন ক্যারেক্টার অ্যানালিসিস করতেন, ক্যারেক্টার গুলো বলতেন, তখন এই কথাগুলো বাদলদা বারবার করে আনতেন। যে কোনো লেখকের ডিজাইনটা হচ্ছে হওয়ার প্রথমে সে কিন্তু নাটকটা লেখে, তখন তার মাপ থাকে না সময়টা কতটা যাচ্ছে, ঠিক আছে তো? কিন্তু তার মাথায় থাকার কথা না, কারণ সেই জিনিসটাকে যতটা জিনিস দরকার সেগুলোকে আনবে, সম্পাদনটা তাকে পরে করতে হয়। তাই তখন বাদলদা বলছে যে আমার এক একটা লাইন কাটছি, হ্যাঁ, এক একটা লাইন, এক একটা ইম্পর্টেন্ট চরিত্র আমি কেটে কেটে বাদ দিচ্ছি, যে কি অসহনীয় যন্ত্রণা সেটা তোমাকে বোঝাতে পারবো না। তখন আমরা হাওয়ার্ড ফাস্টের ওই অনুবাদটা যখন করতাম আর স্পার্টাকাস নাটকটা যখন দেখতাম, ওইটা ফুল লেন্থটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, হাফ লেন্থ আমরা যেটা করতাম সেটা হচ্ছে তোর 1 ঘন্টা, ঠিক আছে তো? ফুল লেন্থ 1 ঘন্টা 20 মিনিট। তখন এটা বলতেন বাদলদা যে কি করে যে একটা ক্যারেক্টার কাটবো, কি করে যে এটা সম্ভব, যে কত রাত ভেবেছি, ভেবে একটা করে লাইন কেটেছি, কেটে কেটে ছোট করতে হয়েছে, কারণ আমি জানি আমাদের থিয়েটার ম্যাক্সিমাম 1.5 ঘন্টা করতে হবে। এই চিন্তাটা কিন্তু আমি আমার নিজের লেখা নাটকে তেমন এইরকম সমস্যায় পড়িনি। আচ্ছা, কিন্তু আমি চাঁদবণিকের পালা 5.5 ঘন্টার নাটক যখন 1.5 ঘন্টাতে নামিয়ে এনে করলাম, তখন কিন্তু এই সমস্যাটা আমার হয়েছে। এই যে অভিজ্ঞতাটা, এই সময় কারণ কি, তাও একটা কথা হচ্ছে চাঁদবণিকের পালায় অসম্ভব আশেপাশে জিনিস ঢুকে ঢুকে ছিল, যেগুলো কাটতে খুব একটা অসুবিধা হয়নি, সেইটা বাদ দিতে কোনো অসুবিধা হয়নি। আজে বাজে জিনিস ওগুলো বাদ দিলেও কিছু অসুবিধা নেই, কিন্তু স্পার্টাকাসটা ছিল না। বা বাদলদার পদ্মা নদীর মাঝে যে স্ক্রিপ্টটা বাদলদা করেছিলেন, সেই স্ক্রিপ্টটাও কিন্তু একই সমস্যায় বাদলদা করেছিলেন। পরে কেটে 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 এত কাটবেন কি, তখন ওই এমন একটা উপস্থাপনা ডিজাইন করেছিলেন যে খানিকটা পাঠ খানিকটা অ্যাক্টিং, খানিকটা পাঠ খানিকটা অ্যাক্টিং। সেখানে তোর ওই এক একটা ক্যারেক্টার কুবেরি 5 জন করছে, এইরকম এক একটা ক্যারেক্টার 5 জন 6 জন করে করছে, সেটা একটা ডিজাইনটাই বদলে গিয়েছিল। কিন্তু কাটার সময় সমস্যাটা হয়েছিল। এটা কিন্তু বড় মাপের লেখকদের সমস্যাটা অনেক বেশি হয়, আমার মতো লেখকের সমস্যাটা একটু কম, এইটা কম হয়েছিল। কিন্তু আমি এডিটিং করতে গিয়ে বুঝেছিলাম, এই চাঁদবণিকের পালার ক্ষেত্রে এডিটিং করতে গিয়ে বুঝেছিলাম। আর বাদলদার এই সমস্যাটা রক্তকরবীর ক্ষেত্রেও বাদলদার লেখাটা দিয়ে, রক্তকরবীর বাদলদার কাটা কত আর্টিস্টিক কাটা, বুঝতে পারিস সম্পর্কটা কত আর্টিস্টিক কাটা, কল্পনা করা যায় না। ওই রক্তকরবীকে ওইরকম কাছে চালিয়ে একটা কথা জোরে নি, একটা কথা ইয়ে করেনি, ওইটাকে টেনে টেনে বার করে পাশাপাশি রেখে পড়লে বোঝা যায় কি অদ্ভুত কাটা হয়েছে।
হ্যাঁ। সুতরাং এটা অনেক বড় প্রতিবাদর বাধা। তার অনেক যে যত বড় মাপ তার অনেক বেশি সমস্যা, যে যত ছোট তার সমস্যা অনেক ছোট। ফলে সেই অর্থে বাদলদার সাথে আমার তুলনা করা যাবে না। তুলনা করার কথা না, কিন্তু মানে ধরো বাদলদার যখন কাজ করছেন সেটা তো একটা অন্য সময়, মানে তারপরে তুমি তার থেকে প্রায় 20 বছর এগিয়ে এসে নাটক লিখছো বা করছো। হ্যাঁ, মানে বাদলদার থেকে তুমি প্রায় 20 বছর 25 বছরের জুনিয়র। তোমার সময়টাও তাই, মানে তুমি যখন নাটক লিখছো আর বাদলদা যখন নাটক লিখছেন তখন দুটো দশক, মানে দুটো যুগ পেরিয়ে গেছে। না, সেটা হচ্ছে ধর বাদল, আমি যখন না এইটা এরকমটা আছে, ধর বাদলদা যদি 63-তে শুরু করে থাকেন সাপোজ, আমি যদি তোর 78, আমি ধর থিয়েটারে এসেছি 74, হ্যাঁ, কিন্তু থিয়েটারে 74-এ এলে অঙ্গন মঞ্চে তো আমি পরে এসেছি, সেক্ষেত্রে বাদলদাও তখন লিখছে, আমিও লিখছি, কিন্তু দুজনেরই প্যাটার্ন, ডিজাইন সবকিছু আলাদা। আঙ্গিকটা ইয়েটা একটা ক্ষেত্র একরকম হলেও ইয়েটা আলাদা। কিন্তু বাদলদার জীবন শুরু করেছেন তো অনেক আগে, তার যুগটা আমার যুগের সাথে খানিকটা আর খানিকটা বাদলদার যুগ। কারণ আমার আর বাদলদার যুগের মধ্যে দেখা যাবে যে অনেকটা যুগ আমাদের কমন যুগ, আর অনেকটা যুগ বাদলদার আলাদা যুগ। মিছিলের যে যুগ সে তো আমারই যৌবনের যুগ, মিছিলের যে কাহিনী সে তো আমারই যৌবনের কাহিনী, সে তো আমারই যুগ। বোমা সুন্দরবনের কাহিনী হলো কলকাতা কল্লোলিনী হবে, সে তো আমারই কাহিনী। কলকাতা তো আমার রাজধানী শহর, খুব কম যাওয়া হতো, তবু সে তো আমারই শহর। হ্যাঁ, তাহলে সেগুলো তো আমারই যুগের। ইয়ে বাইস্কোপ যখন হচ্ছে বা অন্যান্য ইয়ে যখন করছে খাটমাট কিংবা ইত্যাদি, সে তো আমারই যুগ, আমারই যুগের সময়ের কথা দিচ্ছেন উনি। এখানে একটা প্রশ্ন প্রাসঙ্গিক হয় নাকি, ধরো বাদলদা যখন ঘুমা লিখছেন তখন তো বাদলদা বলছেন যে জল চাই জল দাও, সার চাই সার দাও, এটা বলছেন। এবার তুমি যখন উচ্ছেদ লিখছো তখন তুমি কিন্তু বলছো যে ছড়াব নাকি জঙ্গল ছড়াব নেই, আর ওই কৃষ্ণা হুয়া গঙ্গা নালী পিকাল পেপসি কোলা, এরকম একটা লাইন, মানে নদী বিষাক্ত হয়ে গেছে, নদী হয়ে গেছে, ভূতলের জল শেষ হয়ে গেছে, পৃথিবীর সবুজ অংশ কমে গেছে। এবারে ধরো ভোমাতে যখন বাদলদা ভোমা লিখছেন তখন বাদলদা যে জিনিসটাকে চাইছেন, মানে সার চাইছেন, জল চাইছেন, বলছেন পাম্পসেট দাও, বলছেন মাটি থেকে মানে ভূগর্ভস্থ জল তুলে আনো, এটা সেই সময় দাঁড়িয়ে বাদলদার এটা লিখতে হচ্ছে। তুমি যখন আজকের সময় দাঁড়িয়ে, মানে ধরো বছর আগে তোমার বা বছর 8 আগে তোমার লেখা উচিত, তখন তুমি এটা উল্টো দিকে অবস্থায় দাঁড়িয়ে পড়ছো। ঠিক উল্টো দিক, সেখানে দেখ ভোমার খিদে। হ্যাঁ, এটা কি হবে সেটা একটু ব্যাখ্যা দাও, তাহলেই হবে। হ্যাঁ, না আমি যেটা বলছি তুই যে দেখ, এটা যে ভোমার খিদে আর হচ্ছে আমরা যখন উচ্ছেদ দিচ্ছি, যে মানে উচ্ছেদে যখন হচ্ছে উৎখাত হওয়া মানুষ, এই অরণ্য সম্পদ যা কুক্ষিগত করছে কর্পোরেট দুনিয়া, জল জঙ্গল সব দখল নিচ্ছে, তখন এই মানুষগুলো উচ্ছেদ হচ্ছে, উদ্বাস্ত হচ্ছে, আর এরা মরছে কাতারে কাতারে অনাহারে। তাহলে এই যে কাতারে কাতারে অনাহারে, এবার তুই ভেবে দেখ আজকের এই যে পরিযায়ী শ্রমিকরা এই যে ফিরছে, এতে একই লাইন সবাই বিরাজ করছে, লাইনটা তো কোনো আলাদা হয়নি। এই যে তো এবারে তুই ভেবে দেখ, এই যে সুন্দরবন থেকে কত মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যায় বলতো, আজ তারা ফিরেছে। ভোমারা কেন বাইরে যায়, ভোমাদের কেন বাইরে যেতে হয়, এই ভোমারাই তো পরিযায়ী শ্রমিক। এবারে তুই বাদলদার কত পদায় সেই উন্নয়ন, সেই বাদ, সেই উচ্ছেদ, আর সেই ক্ষতিপূরণ না পাওয়া, সেই মাল্টি, তাহলে তুই দেখ লাইন আজকে এই গত 4 মাসে যে ব্যাপক, যা আগের সমস্ত কিছুকে ছাপিয়ে সমস্ত গুলোকে কুক্ষিগত করলো, সমস্ত জনগণের সম্পদকে কুক্ষিগত করছে একেবারে নির্লজ্জ ভয়ঙ্কর কুৎসিত ইয়েতে, এর তো তার শেকড়টা তো পুরো
একই তো, আমরা তো বারবার আমার থিয়েটারে আমি কি বলেছি, আমার তো কিছু একই কথা বলেছি, এই কুৎসিত দুনিয়া, এই অসাম্যের দুনিয়ার বদল পয়ের আত্মীয় আছে আমার এইখানটাতে, ওই নীলগিরি পাহাড়ের আদিবাসীও আছে, সব তো এক লাইনেই দাঁড়িয়ে আছি। এই যে উন্নয়নের যে উৎস, এ তো 70-80% মানুষের গলা কাটা যাচ্ছে, গলা কাটা তো তাদের যাচ্ছে না। When I came down from the Proscenium Theatre, and when we found that we can go where the people are, then a great possibility opened. Because we, urban, educated, middle class people, we cannot be the forces that will change the society. Only the working population, the factory workers, and mostly in India, the working population is in the villages, the peasants. They can change the society, right? So now we can go to the peasants, to the villages. It's possible. So a philosophy started developing. In our case, that we will not do any theatre, but a particular kind of theatre. There are no art form is without content and form, right? In our case, form follows content. What is content? What we say, what we want to say. And what is form? How we say it. Is that as simple as that. Now there are many experimental theatre groups, I hate that term. Experimental theatre groups, they are making experiments on form, taking the art medium of theatre from point A to point B. That's very valid. I mean, in painting it has happened, in music it has happened, very valid, but not our way of doing it. First we want to say something, and that saying something is the same thing as we are trying to do in the political party. Social change. Very broadly speaking, social change. And then try to find out, explore, not experiment, explore to find the form which will project our theme, what we want to say, as effectively, as intensely as possible. So every single play we take up, every single content we take up is a challenge, is a search for a new form maybe. Effective form. So you see, it's not just experimentation in form to create it, but through the process there are a lot of experiments. But I would love to use the term exploring, because that is what it is. We explore for the form. That's why it's very interesting for us also. Every single play is a challenge. তৃতীয় থিয়েটারের বাদল সরকার এবং নাট্যকার বাদল সরকার, এর বাইরে দাঁড়িয়ে খুব কমই আলোচনা হয় প্রশিক্ষক বাদল সরকারকে নিয়ে। বাদলদার ওয়ার্কশপ, বাদলদার নাটক করানোর পদ্ধতি, বাদলদার শেখানোর পদ্ধতি, বাদলদার মানুষ তৈরির পদ্ধতি, এর ফসল আজ ছড়িয়ে আছে ভারতবর্ষের নানা জায়গায়, এমনকি বিদেশেও। আজকে অনুষ্ঠানের এই পর্বে আমরা শুনব একজন শিল্পী, একজন অভিনেতা এবং একজন শিক্ষাবিদের কাছ থেকে তাঁদের কাজে বাদল সরকারের ওয়ার্কশপের প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে আছেন মালিনী মুখার্জি। মালিনী একজন শিক্ষক প্রশিক্ষক, শিক্ষা নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। মূলত চিরাচরিত প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষকদের সঙ্গে, ছোটদের সঙ্গে নানা ধরনের মজার কাজ। এবং পাশাপাশি মালিনী ছাত্র অবস্থা থেকেই বাদলদার কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন। বাদলদার কাছে ওয়ার্কশপ করেছেন, শতাব্দীতে কাজ করেছেন কিছুদিন। মালিনী এখন আমাদের বলবেন তাঁর কাজে, তাঁর এই শিক্ষার কাজে কীরকমভাবে প্রভাব ফেলেছেন বাদল সরকার এবং বাদল সরকারের ওয়ার্কশপ। একটু গোড়া থেকে শুরু করি, কিভাবে আমি নিজে বাদলদার ওয়ার্কশপের সাথে যুক্ত হলাম।
আমি তখন বিশ্বভারতীতে পড়াশোনা করছি, মাস্টার্স দিচ্ছি। সেই সময় বাদলদা বিশ্বভারতীতে গেছিলেন ভিজিটিং প্রফেসর হিসেবে, আর ওখানে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ার্কশপ করানো শুরু করেন। তো সেই খবর আমার কাছে পৌঁছলো, এবং যদিও আমি একেবারেই থিয়েটারের লোক নই এবং থিয়েটার, নাটকে ইত্যাদিতে আমার রীতিমতো যাকে বলে ভয় আছে, তা সত্ত্বেও খানিকটা কিউরিওসিটি নিয়ে আমি এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে গেছিলাম। ওখানে যেই অভিজ্ঞতা হলো সেটা ভারী অদ্ভুত। থিয়েটার বললেই আমাদের মনে হয় একটা পারফরমেন্সের ব্যাপার আছে, আমার মতো লোকেদের একটা পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয়। প্রথমেই সেই ভয়টা ভাঙা শুরু হলো। বাদলদা প্রথমেই এই বলে শুরু করতেন যে এটা সেইভাবে সেই অর্থে কোনো থিয়েটার পারফরমেন্সের জন্য তৈরি হওয়া নয়, যদিও তার অনেকগুলো দক্ষতার জায়গাগুলোকে ওয়ার্কশপে ইনকর্পোরেট করা হবে। তো আমি দেখলাম দুটো জিনিস এখন যখন ভাবি যে ওয়ার্কশপে কি কি করানো হয়েছিল, সেটা দুভাবে করানো হয়েছিল। একটা হচ্ছে যে থিয়েটার করতে যদি তুমি যাও তাহলে তোমার কতগুলো দক্ষতার প্রয়োজন, ব্যক্তিগত দক্ষতা বলা যেতে পারে সেটাকে। সেখানে তোমাকে থিয়েট্রিক্যাল স্পেস সম্বন্ধে তোমার একটা ধারণা থাকতে হবে, থিয়েট্রিক্যাল টাইমিং সম্বন্ধে ধারণা থাকতে হবে, কতটা জোরে বলবে, কতটা স্পষ্টভাবে কথা বলবে, বা মুভমেন্টস কি হবে, তোমার শরীরকে তুমি কিভাবে ব্যবহার করবে নানাভাবে, সেই জায়গাগুলো তো আছেই। কিন্তু তার থেকেও যে জায়গাটা পরবর্তীকালে আমার কাজের ক্ষেত্রে খুব জরুরি হয়ে দাঁড়ালো, এবং যেটা আমি এখনো মনে করি আমার খুব বড় ইন্সপিরেশন, সেটা হচ্ছে বাদলদা যেটা করলেন, এই পুরো ওয়ার্কশপের মধ্যে দিয়ে একটা সোশ্যাল স্পেস ক্রিয়েট করলেন। সেটা কিরকম না, যে অ্যাক্টিভিটি করা হচ্ছে, যে কাজই করা হচ্ছে, সেটা সবসময় একটা দলে করা হচ্ছে। তার মানে এই দলের ভাবনাটা খুব জরুরি হয়ে দাঁড়ালো ওয়ার্কশপে। তুমি একা নও, তোমার সাথে আরো সবাই আছে, যারা আছে তারা সবাই জরুরি। হ্যাঁ, তাদের সাথে তোমার দায়িত্ব ভাগ করা, তাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে, আর তারা তোমার প্রতি দায়িত্বশীল। তার সাথে তোমার একটা বিশ্বাসের জায়গা আছে, যেরকম ট্রাস্ট গেমস বলে কিছু উনি গেমস করাতেন, কিছু ইন্টারনাল ওয়ার্কশপ করাতেন, যেটা নিজের জন্য এবং অন্যের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, যেটা ওয়ার্কশপে সবসময় হয়, বা যে কোনো দলের কাজে যেটা হয়, যে কিছু জন থাকে যারা খুব উৎসাহী, যারা এগিয়ে গিয়ে কাজ করতে পারেন, কিছু আছে যে তাদের একটু ঠেলা দিলে তারা করে, আর কিছু আছে যারা ঠেলা দিলেও করতে চায় না, গুটিয়ে আসে। তো সেই যে 4-5 জন গুটিয়ে আসা লোক, তাদের জন্য একটা মুক্ত, কি বলবো, একটা ফ্রি স্পেসের তৈরি করলেন, যেখানে নন থ্রেটনিং, আমি ফ্রি স্পেস বলবো না, নন থ্রেটনিং স্পেস তৈরি করলেন, যেখানে এগিয়ে আসতে, নিজের দায়িত্ব নিতে কোনো ভয় করে না, কোনো মানে সেই অর্থে ভেতর থেকে কোনো রেজিস্ট্যান্স থাকে না। সেই রেজিস্ট্যান্সের জায়গা ভাঙা শুরু হলো। এটা আমার খুব জরুরি বলে মনে হয়েছে আমার কাজের ক্ষেত্রে। তো সেটা আমি পরে আসছি, পরে যখন আমি বলবো যে আমার কাজের ক্ষেত্রে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে এই ওয়ার্কশপস। তো এই দল যেরকম, ধরুন আমরা যদি স্পেস ওয়ার্কশপ করছি, স্পেস নিয়ে, স্পেস বোঝার ওয়ার্কশপ, সেখানে আমার স্পেসটা যত জরুরি, আমার পাশের জন যখন আসছে, আমার স্পেসের ভাবনাটার একটা বদল হচ্ছে, চরিত্রটার একটা বদল আসছে। আরো 3 জন যখন ঢুকে যাচ্ছে, সেই চরিত্রটা আরো অন্যরকম ভাবে দেখা দিচ্ছে আমার কাছে এবং সবার কাছে, সবাই ভাগ করে নিচ্ছি। আর এই পুরো ভাগাভাগিটা যেটা হচ্ছে, সেটা একটা নন থ্রেটনিং ভাগাভাগি। সেখানে কেউ, সবাই সবার জন্য অপেক্ষা করছে, এরকম নয় যে জোর করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। যারা আসতে একটু সময় নিচ্ছে, তাদের সেই সময়টা দেওয়া হচ্ছে। যে কোনো কাজ যখন করা হচ্ছে দলগতভাবে, সেখানে আমি জানি যে আমি যদি না যাই, দল আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি না গেলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তো চাপিয়ে দেওয়া না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যোগদান, এইটা একটা। আরেকটা যেটা আমি রিয়েলাইজ করলাম আমরা, যে পুরো ওয়ার্কশপ প্রসেসের মধ্যে একটা ফ্যাসিলিটেশন আছে। আমরা কোথাও বাদলদা আমাদের শিখিয়ে দিতেন না যে এইটা করো বা ওইটা করো। এটা পরবর্তীকালেও যখন আমি ওনার সাথে শতাব্দীতে কাজ করেছি, তখন আমি দেখেছি যে যে কোনো নাটক যখন উঠছে ওয়ার্কশপ প্রসেসের মাধ্যমে, বাদলদা কখনো আমাদের বলে দেননি যে এইভাবে ডায়লগ ডেলিভার করো। আমরা যারা একদমই নভিস, যারা একদমই নতুন, নাটকের সাথে আমাদের সেরকম কোনো সম্পর্ক নেই, আমাদের কখনো বলেননি এইভাবে করো। তাহলে তোমার একটা ডেমোক্রেটিক স্পেস আছে ওই পুরো
থিয়েটার স্পেসের মধ্যে, ওয়ার্কশপ স্পেসের মধ্যে, যেখানে তুমি নিজে নির্বাচন করতে পারছো, নিজে ঠিক করে নিতে পারছো যে তুমি কোনটা কিভাবে বলতে চাইছো, কিভাবে কাজটা করতে চাইছো। তার জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে। তুমি 5-6 রকমের ভাবে করে তোমার মনে হলো এইটাই ঠিক, সেটা যদি তুমি যাচিয়ে নিতে চাও অন্যদের কাছে খুব ভালো কথা, অথবা তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো যে এইটা ঠিক। এই পদ্ধতির মাধ্যমে আমরা কাজ করতে করতে অনেকগুলো ওয়ার্কশপ করি, এবং পরবর্তীকালে শান্তিনিকেতনের আমরা প্রায় 14 ছেলে মেয়ে মিলে আমরা ঠিক করি যে একটি দল গঠন করব, সাঁকো বলে সেই দল হয়। এবং আমাদের প্রথম প্রোডাকশন মানুষে মানুষে একদমই ওয়ার্কশপ বেসড একটা প্রোডাকশন। এই যে এতদিন ধরে আমরা বাদলদার সাথে কাজ করলাম, তাতে যে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের গড়ে ওঠা যদি বলি, সেইগুলোকে নিয়ে একসাথে করে মানুষে সেই মানুষের একটা স্ট্রাকচার নিশ্চয়ই ছিল বাদলদার কাছে, কিন্তু আমি বলবো যে বাদলদা যদি সেটা স্ট্রাকচারটা যদি দিয়ে থাকেন, ফ্যাসিলিটেট যদি করে থাকেন, তাতে এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু অনেকটাই আবার আমরাই সিদ্ধান্ত নিয়ে তৈরি করেছিলাম। মানুষের শেষ কথা হচ্ছে মানুষে বন্ধুত্ব এবং মানুষে ভালোবাসা, এবং এই জায়গাটাই বোধহয় ওয়ার্কশপের মূল জায়গা, যেটা বাদলদা সবসময় করার চেষ্টা করতেন, যে একজন সংবেদনশীল মানুষ তৈরি করা এবং তার সাথে তার সমাজের সাথে তার একটা সম্পর্ক তৈরি করা। তো সেজন্য আমি বলবো যে এটা কেবলমাত্র দক্ষতামূলক ওয়ার্কশপ হতো এরকমটি নয়, সেখানে একটা ফিলসফি ছিল, একটা চিন্তা ভাবনার একটা জায়গা ছিল, যেটা তৈরি হয়ে আসতো সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যমে। আমার নিজের কর্মক্ষেত্রের কথায় আসি। আমি আমার কাজের শুরু থেকেই আমি একজন প্রশিক্ষক, অর্থাৎ শিক্ষকদের আমি ট্রেনিং দিই যে কিভাবে তারা ক্লাসরুমে বাচ্চাদের সাথে আদান প্রদান করবেন। আমরা এখন আর বলি না যে কি শেখাবেন, রাদার বাচ্চারা কি শিখবে, এবং খুব জরুরি হচ্ছে কিভাবে শিখবে। প্রথম যখন আমি কাজ শুরু করি তখন আমার বয়স অল্প, আমি আমার থেকে অনেক বয়সে বড় এরকম শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। সেইটা দিতে গিয়ে দেখেছি যে অনেক সময় টিচাররা মনে করেন যে এত কম বয়সের একজন মহিলা এসে সে আমাদের কি বা দিতে পারবে, আমরা তো এতদিন ধরে করে এসেছি। বা বড় টিচাররা ছোট টিচার যারা কম বয়সী টিচার, তাদের অতটা সম্মানের চোখে দেখেন না। সেখানে খুব জরুরি হয়ে গেল যে স্পেসটা আমি দেখেছি ওয়ার্কশপে তৈরি হতে, সেই স্পেসটা রিক্রিয়েট করা, অর্থাৎ একটা ডেমোক্রেটিক স্পেস, একটা নন থ্রেটনিং স্পেস, যেখানে কেউ কাউকে কোনো হায়ারার্কি নেই, যেখানে কেউ মনে করছে না যে আমি বেশি জানি, আমি কম জানি। এবং এই সমস্তটাই বোধহয় আমার পক্ষে সম্ভব হয়েছিল কারণ আমার তার ঠিক আগেই আমার এই ওয়ার্কশপের ব্যাকগ্রাউন্ড ছিল বলে। তাহলে এমন অনেক অ্যাক্টিভিটিস আমি ওখানে করাতাম যেটা পড়াশোনার সাথে যুক্ত, আবার অনেক সময় আমি থিয়েটার গেমসও তাদের সাথে করাচ্ছি, ওয়ার্কশপ গেমসও তাদের সাথে অ্যাক্টিভিটিস করাচ্ছি, যেগুলোতে ওই আড়গুলো ভেঙে যেত। এবং একবার যদি কোনো একটা ট্রেনিং স্পেসে এই আড়গুলো ভাঙা শুরু করে, তাহলে তখন আর আদান প্রদানে কোনো অসুবিধা হয় না। সেই আদান প্রদান কেবলমাত্র আমার থেকে আরেকজন টিচারে হবে, ট্রেনার থেকে ট্রেনিতে হবে, এরকমটা নয়, পারস্পরিকও আদান প্রদান হতো, যেটা আমাদের ওয়ার্কশপ হয়ে থাকে, যেরকম আমাদের ওয়ার্কশপে হয়, যে সেখানে কোনো একজন শিক্ষক নেই, একজন ফ্যাসিলিটেটর হয়তো আছে, কিন্তু একসাথে একটা শেখার এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। এই জিনিসটা আবার আমরা চাইছি যে ক্লাসরুমেও হোক। ক্লাসরুমে সবসময় যে শিক্ষকই শেখাবেন এরকমটা নয়, বাচ্চারা শিখবে একে অপরের কাছ থেকে, তার চারিদিকের এনভায়রনমেন্টের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, বা শিক্ষকও শিখছেন। আমি নিজে যখন শিক্ষকতা করেছি এরকম অনেক অ্যাক্টিভিটিস করেছি যেখানে আমি বাচ্চাদের কাছ থেকে শিখছি হয়তো। তো এই যে একসাথে শেখার একটা ডেমোক্রেটিক প্রসেস, এইটা আমি বলবো যে ইন্সপিরেশন হয়তো অনেকটাই আমাদের থার্ড থিয়েটারের ওয়ার্কশপ থেকে উঠে এসছে। আরেকটা যেটা হচ্ছে যে আমি নিজে নানা ধরনের কারিকুলাম তৈরি করি। কারিকুলাম অর্থাৎ ক্লাসে কি পড়ানো হবে বা ক্লাসের বাইরে কি কাজ করা হবে বাচ্চাদের সাথে, সেখানে অনেকগুলো স্কোপ আছে আমার। যেরকম এই গত বছর আমি একটা জীবনশৈলীর ওপর একটা কারিকুলাম তৈরি করছি। এবার জীবনশৈলীর ওপর কারিকুলাম তৈরি করতে গেলে আমাদের এমনি যে মূল ভাবনাগুলো এখন আমাদের পৃথিবীর পেডাগজিতে উঠে আসছে,
সেগুলো হচ্ছে যেমন ধরুন কোলাবোরেশন, কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ পারস্পরিক আদান প্রদানের জায়গা, দলে কাজ করার জায়গা। কিছু কিছু জায়গায় দেখবেন ক্লাসে এরকম হয়, কিছু বাচ্চারা খুব এগিয়ে এসে কাজ করে, আবার কিছু বাচ্চারা ভয়ে পিছিয়ে যায়। তো সেই যে তোমাকে কিছুটা করতে হবে আর কিছুটা ছাড়তেও হবে, এই বোধগুলো জন্মানো, এই কিভাবে সেই কাজগুলোকে করা যায়, সেইগুলো আমরা আমার কারিকুলামে আমি বারবার নিয়ে আসি। জীবনশৈলী যখন কারিকুলাম তৈরি করছি, লাইফ স্কিল বলি আমরা ইংরেজিতে, তখন কিন্তু এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আসছে যে একসাথে কিভাবে কাজ করা যায়, একসাথে বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় কি করে যাওয়া যায়, কি করে এমপ্যাথি তৈরি করা যায়, সহমর্মিতা, সহানুভূতি, বা পরস্পরকে সাহায্য করার একটা উৎসাহ দেখানো, বা পরস্পরের সাথে যোগাযোগ, কমিউনিকেশন, এই জায়গাগুলোকে আমরা বারবার ফিরে যাই। একটা উদাহরণ দিয়ে শেষ করব, যদি অনেক উদাহরণের কথা এখন মাথায় আসছে, যে গত বছর আমি ওড়িশাতে গেছিলাম এক জনজাতির সাথে কাজ করতে। এরকম নানা ধরনের বাচ্চাদের সাথে আমায় কাজ করতে হয় আমার কর্মসূত্রে। তো সেখানে কাজ করতে গিয়ে আমাকে সবাই বললো, মালিনী, এই বাচ্চারা কিন্তু একেবারেই কথা বলবে না, হয়তো তুমি দেখবে, তারা খুবই আড়ষ্ট। এমনি তারা নিজেদের মধ্যে ঠিক আছে, কিন্তু হয়তো তোমার সাথে তুমি বাইরের লোক, এবং জেনারেলি বাইরে থেকে কেউ গেলেই ওরা খুব একটা কথাবার্তা বলে না। তো আমি যাব, সেখানে খবর দেওয়া হয়েছে, সকালবেলা বাচ্চারা চান টান করে চুল টুল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে এসে গাছতলায় আমরা সবাই এসে বসেছি। আমার ধারণা আমি 2-1 মিনিট কথা বললে আমি যা জানতে চাইছি তাদের কাছ থেকে, তাদের পড়াশোনা, তাদের ভাবনা চিন্তা, তাদের সুবিধা অসুবিধা, সেগুলো জানতে পারবো। কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি যেটা অনুভব করলাম যে সেটা সম্ভব হচ্ছে না। নাম জিজ্ঞেস করলেও তারা বলে না। এটা খুবই শক্ত ব্যাপার হয়ে দাঁড়ালো আমার পক্ষে। তো মিনিট 5 এটা চেষ্টা করার পর আমি আমার সেই যে পদ্ধতিতে আমি বিশ্বাস রাখি সব সময়, এবং যেটা আমায় কখনো, যাকে বলে, has never let me down, তো সেই পদ্ধতিতে ফিরে গেলাম। আমি ওদের বললাম যে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো না, কিছু খেলা খেলি বলে আমি কিছু আমার ওয়ার্কশপ, গেমস, অ্যাক্টিভিটিস, সেগুলোকে কিছু কাস্টমাইজ করে, একটু অন্যরকম করে, অন্যভাবে ওদের সাথে সেই খেলাগুলো খেলতে লাগলো। এবং সেখানে যখন আমরা করছি, সেখানে বাচ্চারাও আছে, আমিও আছি, আমার সাথে সেই সংগঠনের যারা গেছেন তারাও আছেন। আর ওই ধীরে ধীরে ওই যে আমাকে পারফর্ম করতে হবে, বাচ্চারা যেটা ভাবছে যে আমাকে বলতে হবে, এই ম্যাডাম বাইরে থেকে এসে তাকে জানাতে হবে, এই আড়গুলো ভাঙতে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা খুবই স্বতঃস্ফূর্তভাবে করে এসে তারা নিজেদের কথাগুলো নিজেদের মধ্যে বলা বলি করছে, বা যা করছে, যে অ্যাক্টিভিটিটা যেভাবে আমি তৈরি করছি, হয়তো সেখানেই হয়তো উত্তরগুলো উঠে আসছে। এবং 1 ঘন্টার মাথায় আমি বুঝতে পারছি যে কোন ভাবনাগুলো তাদের মাথায় চলছে, এবং তাতে তাদের কোনো সংকোচ নেই, তারা জড়তাবিহীন হিসেবে করছে, এবং সব বাচ্চারাই সেখানে পার্টিসিপেট করছে। এই পার্টিসিপেশনের জায়গাটাও, যেটা আমি বারবারই বলছি, খুব জরুরি। যেখানে প্রতিটা বাচ্চা আমাদের যাতে ক্লাসরুমে পার্টিসিপেট করে, সেটা এনশিওর করাটা খুব জরুরি। যেটা বাদলদাও নিজের ওয়ার্কশপ স্পেসে করতেন, যে আমরা সবাই যাতে পার্টিসিপেট করি। কেউ যেন সেই, আমরা যাকে অনেক সময় বলে থাকি পিছিয়ে পড়া বাচ্চা, যেটা খুব একটা অন্যায় শব্দ বলে আমার মনে হয়, তো তারা যেন কখনো নিজেদের হারিয়ে না ফেলে ক্লাসরুমে। তো এইভাবেই আমার মনে হয় যে বাদলদা আমাদের থিয়েটারের ওয়ার্কশপ প্রসেস যেটা তৈরি করেছে, সেটা একটা সোশ্যাল প্রসেস, সবাইকে নিয়ে একসাথে চলার একটা পথ, একটা এম্পাওয়ারমেন্টের রাস্তা, একটা একসাথে ভাবার রাস্তা, সিদ্ধান্তে পৌঁছবার রাস্তা, আর এমন একটা জায়গা যেখানে মানুষ আরো সংবেদনশীল, আরো চিন্তাশীল, এবং আরো ভালো মানুষ হয়ে উঠতে পারে। সুদূর বাঁকুড়া থেকে, দূর পুরুলিয়া থেকে, রুখা সুখা ছেলেরা গান গায়। মাঠের আগুন থেকে, প্রাণের ফাগুন থেকে, রুখা সুখা ছেলেরা গান গায়।
সুদূর বাঁকুড়া থেকে দূর পুরুলিয়া থেকে রুখা সুখা ছেলেরা গান গায়। মাঠের আগুন থেকে প্রাণের ফাগুন থেকে রুখা সুখা ছেলেরা গান গায়। পলাশের গান গায়, শিমুলের গান গায়, পলাশের গান গায়, শিমুলের গান গায়। শিমুলের সাদা তুলো কিভাবে যে উড়ে এলো এ শহর কলকাতায়। কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই, কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই। ব্লু জিন্স, ব্যাগি শার্ট, প্যারালেল বয় কাট, বিলিতি হুইস্কি আর ড্রাগের নেশায়। কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই। বনগা থেকে সুন্দরবন থেকে নোনা ধরা ছেলেরা গান গায়। নিজন নিঝুম থেকে জাগরণ ঘুম থেকে নুনা ধরা ছেলেরা গান গায়। সুদূর বনগা থেকে সুন্দরবন থেকে নোনা ধরা ছেলেরা গান গায়। নিজন নিঝুম থেকে জাগরণ ঘুম থেকে নোনা ধরা ছেলেরা গান গায়। সুনীলের গান গায়, সাগরের গান গায়, সুনীলের গান গায়, সাগরের গান গায়। সাগরের সাদা ফেনা মেলে দিল শত ডানা, উড়ে এলো এ শহর কলকাতায়। কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই, কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই। এসি মার্কেট আর স্টার টিভি ভিসিআর, ব্লু ফিল্মের নীল বিষের নেশায়। কলকাতা কত আর ঝিমবি তুই, কলকাতা কত আর ঘুমবি তুই। আকাশ প্রান্তর নদী হোক গান তোর জীবনের গানে তুই ফিরে আয়। আকাশ প্রান্তর নদী হোক গান তোর জীবনের গানে তুই ফিরে আয়। জীবনের গানে তুই ফিরে আয়, জীবনের গানে। গত কয়েক বছরে আমাদের পরিচিত তৃতীয় থিয়েটারের দলগুলি ছাড়াও অনেক ছোট ছোট দল মফস্বলে এবং কলকাতায় এখন নাটক করছেন। তার মধ্যে একটি পরিচিত নাম চেনা আধুলি। চেনা আধুলির সঙ্গে জড়িয়ে আছেন রজত দাস। রজত একাধারে অভিনেতা, নাট্যকার ও পরিচালক। রজত আমাদের সঙ্গে এখন আলোচনা করবেন যে বাদল সরকারের এই কর্মপদ্ধতি, বাদল সরকারের নাটক শেখানোর পদ্ধতি, ওয়ার্কশপ, এইগুলি কিভাবে তার কাজের উপরে প্রভাব ফেলেছে। নমস্কার। 1995 সালে আমি প্রথম বাদল সরকারের ওয়ার্কশপ করি এবং তারপরে উনি যতদিন কর্মক্ষম ছিলেন আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি ওনার কাজের পদ্ধতি, বিশেষ করে ওনার যে ওয়ার্কশপ পদ্ধতি, যার মাধ্যমে উনি অভিনেতাদের প্রস্তুত করতেন এবং নাটকও নির্মাণ করতেন, সেই ওয়ার্কশপ পদ্ধতিকে আমি দুটো ভাগে দেখেছি আর কি। দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। তার একটাকে বলা যেতে পারে সাইকোফিজিক্যাল এক্সারসাইজ, আর একটাকে বলা যেতে পারে আমি বলি লাভ অ্যান্ড কোঅপারেশন।
এই যে সাইকো ফিজিক্যাল এক্সারসাইজ এইটা অনেকটা কীরকম, মানে শরীর এবং মন, এই যে নিয়ে যে মানব শরীর, সেই মানব শরীরের জন্মর সময় সে যে ইনস্টিংক্ট নিয়ে জন্মায়, তারপরে তো সমাজ এবং তার পারিপার্শ্বিকতা, তার উপরে নানান রকম শিক্ষা বলুন, চাপ বলুন, নানান পরিস্থিতি একটা মানুষকে পরিণত করে তোলে। এবং এই পরিণত হয়ে যাওয়ার ফলে মানুষের যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে তার প্রাথমিক যে স্বাভাবিক যে সত্তা, বাদল সরকার তার নিজের লেখা থিয়েটারের ভাষায় বলছেন যে মানুষের যে নিজস্ব সত্তা, সেই সত্তার উপর যে স্বাভাবিক স্বভাব, সেই স্বভাবের ওপর নানান পলেস্তারা পড়তে থাকে। গ্রোটোস্কি যেমন বলছেন যে মানুষ বা একজন ট্রেইনড অ্যাক্টর একটা বক্স অফ ট্রিক্স হয়ে দাঁড়ায়। মানে একজন মানুষ বা সে যখন অভিনেতা, সেই অভিনেতা আসলে কতগুলো ট্রিক শেখে, কতগুলো কায়দা শেখে, কতগুলো শারীরিক কসরত শেখে ইত্যাদি। আর বাদল সরকার এই সাইকোফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে তিনি এইগুলোকেই বিয়োগ করে দিতে চাইছেন। অর্থাৎ মানুষ যে প্রলেপ, যা পলেস্তারা তার শরীরের ওপর পড়েছে, একজন অভিনেতার কাজ হচ্ছে, বাদল সরকার করিয়ে নিচ্ছেন সেটা হচ্ছে যে এই পলেস্তারাগুলোকে খসিয়ে ফেলছেন, এবং এই খসিয়ে ফেলে সেই যে তার নিজস্ব যে একদম স্বাভাবিক যে সত্তা, স্বাভাবিক যে স্বভাব, সেই স্বভাবের দিকে চলে যাওয়ার একটা খোঁজ অভিনেতাকে দিচ্ছেন বাদল সরকার। সাইকোফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে এটা করছেন। আর একটা যেটা আমি বললাম যে লাভ অ্যান্ড কোঅপারেশন, এই শব্দটার দিকে প্রচণ্ড জোর দিতেন। আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ যাই বলুন, আমরা কিন্তু প্রেম এবং সহযোগিতা এইটাকে বহন করে চলি, কারণ আমাদের দেশটা একটা গ্রামীণ দেশ, আজও একটা গ্রামীণ দেশ। আমাদের বাংলাদেশও আজও প্রধানত গ্রামীণ বাংলাদেশ। কিন্তু নগরায়নের ফলে এবং নগরায়নের ক্রমশ বিস্ফোরণের ফলে, ক্রমশ বিস্তারের ফলে যা ঘটছে তা হচ্ছে যে আমাদের মধ্যে যে স্বাভাবিক যে সহযোগিতার যে সম্পর্ক, যে প্রেমের সম্পর্ক, সেইটা তার থেকে ক্রমশ আমরা দূরে সরে যাচ্ছি। এবং দূরে সরে যাচ্ছি শুধু নয়, আমরা ক্রমশ একা হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে যে যৌথতা, আমাদের দেশটা যে মানুষেরা যে যৌথতার মধ্যে বিশ্বাস করতেন, একসাথে বেঁচে থাকা, একসাথে আড্ডা মারা, একসাথে গল্প করা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে তাস খেলা, একসাথে ঝগড়া করা, এইগুলো ক্রমশ একক হয়ে যাচ্ছে। মানে আমি যখন কথা বলছি, আপনি যখন শুনছেন, আমি একটা ফোনে রেকর্ড করছি, আপনি একটা ইয়ারফোনে শুনছেন, আপনি একা শুনছেন, আমি একা বলছি, আরও 10 জন যারা শুনছেন তারাও কিন্তু একা শুনছেন। এই যে আমরা একা হয়ে যাচ্ছি, আমরা একক হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে স্বাভাবিক যে সহযোগিতার সম্পর্ক, সহমর্মিতার সম্পর্ক, সেইটা কোথাও চ্যুত হচ্ছে। বাদল সরকার লাভ অ্যান্ড কোঅপারেশন এই শব্দটিকে জোর দিয়ে এক্সারসাইজটা সেই দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন। মূলত এই দুটো দিক থেকে আমি বাদল সরকারের ওয়ার্কশপকে খুব গ্রহণ করেছি। এবার আমি যখন অভিনেতা হিসেবে কাজ করছি, আমি নিজেকে একজন ট্রেইনড অ্যাক্টর মনে করি, কিন্তু সেই ট্রেইনড অ্যাক্টর কিন্তু প্রচলিত থিয়েটার অ্যাক্টর যে ট্রেনিং পায়, আমি সেই ট্রেনিং পাইনি। আমি যা পেয়েছি তা বাদল সরকারের ওই ট্রেনিং, যা আমাকে আমার স্বাভাবিক সত্তার দিকে নিয়ে যায়। আমি যখন অভিনেতা হিসেবে অভিনয় করি এখন, আমি সেই এক্সারসাইজগুলো নিজের প্রস্তুতির জন্য করে নিই, যা আমাকে আমার শরীরের এবং আমার যে কুশলতা, সেই কুশলতাগুলোকে অতিক্রম করে আমি আমার নিজস্ব স্বাভাবিক যে সত্তা বলুন, ইম্পালস বলুন, সেই ইম্পালসের খোঁজ করি এবং তারপরে তার একটা চরিত্র নির্মাণের দিকে যাই।
আর আমি যখন পরিচালক বা আমরা আমাদের দলে পরিচালক কথাটা আমরা ব্যবহার করি না, আমরা সহায়ক কথাটা ব্যবহার করি। আমরা যখন একটা নাট্য নির্মাণ করছি, আমি যখন অভিনেতাদের প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছি, আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমাদের দুটো দল, একটা দলের নাম চেনা আধুলি, অন্যটির নাম দৃশ্যান্তর। এই দুটো দল বাদ দিয়ে আরেকটি দল আছে যা ছোটদের দল। ছোটদের মানে যারা ছাত্র এবং ছাত্রী। এই যে ছোটদের দল, যারা অ্যাক্টর নয়, নন অ্যাক্টর, এই নন অ্যাক্টরদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ ওই যে বললাম, পলেস্তারা, একটা মানুষের শরীরের উপর যে পলেস্তারা পড়ে, যে ব্লকগুলো তৈরি হয়, যে ব্লকেজগুলো তৈরি হয়, সেইগুলো কম থাকে একজন ছাত্রী বা একজন ছাত্রের, কারণ তার বয়স কম, সে পরিণত হয়েছে কম। ফলে তাকে নিয়ে যখন আমি তাদেরকে নিয়ে যখন আমি একটা কাজ করাই বা একটা থিয়েটারের দিকে যাই, তখন আমার কাজ অনেক সহজ হয়। কিন্তু অসুবিধাটা হয় যখন আমি এই যে বাকি দুটো দলের কথা বললাম, যেখানে বড়রা মানে পরিণত মানুষরা কাজ করছেন, এবং সেইখানে দু ধরনের মানুষকে, অভিনেতাদের নিয়ে আমাকে কাজ করতে হয়। প্রধানত আমাদের নন অ্যাক্টরদের নিয়েই কাজ করি আমি। আর কিছু কিছু ক্ষেত্রে আমি অ্যাক্টর ট্রেইনড অ্যাক্টরদের নিয়ে কাজ করেছি। নন অ্যাক্টরদের ক্ষেত্রে আমি এই যে বাদলদার শিক্ষা, সাইকোফিজিক্যাল এক্সারসাইজ এবং এই যে লাভ অ্যান্ড কোঅপারেশনের কথা যেটা বলছি, আমাদের দলে আমরা এই দুটোর উপর প্রচণ্ড জোর দিই এবং প্রবলভাবে জোর দিই। পলেস্তারা খসিয়ে ফেলার, অভিনেতাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়ার একরকম একটা প্রয়াস আমরা করি। কিন্তু যেটা সমস্যা হয় ট্রেইনড অ্যাক্টরদের ক্ষেত্রে, ট্রেইনড অ্যাক্টররা তো এমনিতেই একটা কুশলতা তারা অর্জন করেছে, এবং যেহেতু তারা প্রতিষ্ঠিত, সেই হেতু তাদের এই কুশলতাটাই তাদের কাছে একটা 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 অর্জনের মতো। এখন আমরা যখন থিয়েটার করছি চেনা আধুলিতে বা দৃশ্যান্তরে, এবং এই অভিনেতা যখন, মানে সেই প্রতিষ্ঠিত অভিনেতা যখন আমাদের সাথে কাজ করছেন, তখন তিনি তো মনে করছেন যে তার কুশলতা দিয়েই তিনি আমাদের সাথে কাজ করবেন। কিন্তু আমরা যে পদ্ধতিতে কাজ করতে চাইছি, সেটা তো কুশলতা প্রদর্শনের কাজ নয়, সেটা কুশলতা মুক্ত একটি কাজ, যা কতগুলো মানুষ, কতগুলো অভিনেতা, কয়েকজন অভিনেতা সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে এবং নিজের স্বাভাবিক সত্তার সন্ধানের মাধ্যমে একটি থিয়েটার নির্মাণ করবেন। এই প্রতিষ্ঠিত বা শিক্ষিত অভিনেতাদের কাছে তখন আমার কাজটা অনেকটা জটিল হয়ে যায়, কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়। মানে তাকে আমাকে কনভিন্স করাতে হয় যে তোমার কুশলতা খুব ভালো, খুবই শ্রদ্ধাশীল, আমি নত তোমার প্রতি, কিন্তু আমাদের কাজটার জন্য এইটা দরকার নেই, এইটা থেকে আমরা এবার বিয়োজনের দিকে যাব, আমরা তোমাকে বিয়োজনের পথে ঠেলে দেব, বিয়োগের পথে ঠেলে দেব। এই যে বিয়োজন সাধারণত ট্রেন্ড অ্যাক্টররা প্রাথমিকভাবে মেনে নিতে পারেন না। কিন্তু আমি দেখেছি, আমরা প্রবল রিহার্সাল করি এবং প্রচণ্ড রিহার্সাল করি, আমরা টানা সারাদিন রিহার্সাল করি, এবং করতে 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 একটা সময় সত্যি আমি দেখেছি যে যারা প্রতিষ্ঠিত অভিনেতা, তারাও যখন নিজের স্বাভাবিক সত্তাটাকে অন্ততপক্ষে ছুঁতে পারেন, স্পর্শ করতে পারেন, খুঁজে দেখতে পারেন, তখন না একটা কি বলবো, একটা মানে একটা উদ্ভাসিত হন তারা। তার একটা নতুন কিছু সৃষ্টি করার, নতুন কিছু তার নিজের ভেতরেই একটা নতুন কিছু খুঁজে পান, যা তাকে আরো বড় কোনো দিকে নিয়ে যাওয়ার কথা হয়তো ভাবিয়ে দেয়। কারণ আমরা যখন আমাদের শেষ নাটক পালাকুন্তলা করলাম, শেষ নাটক মানে ওইটি শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের শেষ কাজ, তারপরে তো লকডাউনের কারণে কোনো কাজ করা যায়নি। পালাকুন্তলায় আমরা অ্যাক্টরদের নিয়ে এবং নন অ্যাক্টরদের নিয়ে কাজ করেছি, আমরা মোটামুটিভাবে সার্থকভাবেই করতে পেরেছি, অন্ততপক্ষে আমাদের বিচারে আমরা সার্থকভাবে করতে পেরেছি। এখন যেখানে এসে আমার প্রধান সমস্যা হয়েছে, যা আমাকে ফেস করতে হচ্ছে, বাদলদাকে ফেস করতে হয়নি বলে আমার ধারণা, সেইটা কিন্তু
এই যে বাদলদা যে সময় কাজ করছেন, আজ থেকে ধরুন 40 বছর আগে বা 45 বছর আগে বা 35 বছর আগে বাদলদা যখন কাজ করছেন, তখনকার যে পৃথিবী আর আজকের যে পৃথিবী, এই দুটো পৃথিবী এই 30 বছর বা এই 35 বছরের যে বদলে যাওয়া, এই বদলটা একটা মারাত্মক বদল এবং বৈপ্লবিক বদল। মানে ইতিহাসে, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে হয়তো এমন আর একটা 35 বছর খুঁজে পাওয়া যাবে না যেখানে এই রকম একটা বিপুল পরিবর্তন ঘটে গেছে। এখন এই যে বিপুল পরিবর্তন ঘটে যাওয়ার পৃথিবীটাতে আমি কাজ করছি, মানে আমরা কাজ করছি, সেইখানে কিন্তু একটা কতগুলো সমস্যা না বললে আমি বলবো যে কতগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যা বাদলদা সম্ভবত ফেস করেননি। যেমন এখন ওই যে আমি প্রথমেই বললাম যে এখন আমরা অনেক বেশি একক হয়ে গেছি, অনেক বেশি একা হয়ে গেছি। এই একক হয়ে যাওয়াটা একটা প্রবল চ্যালেঞ্জ আমাদের কাছে, যেখানে একক থেকে আমরা সমগ্রতায় পৌঁছবো, এইটাই আমাদের থিয়েটারের মূল দর্শন। ফলে আমি যাদেরকে নিয়ে কাজ করছি তারা প্রত্যেকে একক, অথচ আমরা সমগ্রতার কথা বলছি। ফলে এইটা একটা প্রবল চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাকে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হচ্ছে, কখনো কখনো বাদলদাকে পেরিয়ে যেতে হচ্ছে, কখনো কখনো আমাকে সারা পৃথিবীতে আর যারা থিয়েটার কাজ করছেন, বড় বড় মানুষরা কাজ করছেন, আরও নানান যে এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপ্লোরেশন হচ্ছে, সেইগুলোর দিকে খোঁজ রাখতে হচ্ছে, সেখান থেকে শিক্ষা নিতে হচ্ছে। আমি কিন্তু বাদলদার হাতটা ধরে আছি, কিন্তু আমি বাদলদার হাতটা ধরে খানিকটা আমি বাদলদাকে ছেড়ে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করছি, কারণ আমাকে বেরোতেই হবে, কারণ আমি অনেকটা পরের একটা জেনারেশনে আমি কাজ করছি। এটা একটা সমস্যা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রমশ মানুষ মানে শারীরিক কর্ম ক্ষমতা, তার যে কর্ম মানে শরীরের যে ব্যবহার, সেইখান থেকে মানুষ ক্রমশ কর্মবিমুখতার দিকে চলে যাচ্ছে। কর্মবিমুখতা না বলে কর্ম দূরবর্তী হয়ে যাচ্ছে। মানে মানুষ এখন এত বেশি যন্ত্রের সাহায্যে দৈনন্দিন কাজকর্ম করে ফেলতে পারছে। মানে ধরুন একজন চাষি, তিনি চাষ করেন, গায়ে গতরেই চাষ করেন, এটাই আমরা জানি, কিন্তু চাষের কাজ এখন অনেকটা যন্ত্র করে দিচ্ছে। ফলে শরীরের ব্যবহার ক্রমশ কমে আসছে, শরীরের ব্যবহার প্রায় সংকুচিত হয়ে যাচ্ছে, ক্রমশ শরীরের ব্যবহার লিমিটেড হয়ে যাচ্ছে। কিন্তু থিয়েটার শুধুমাত্র শরীরের কাজ, একমাত্র শরীর থিয়েটারের অপরিহার্য, আর কোনো কিছু অপরিহার্য নয়। দুটি শরীর, একটি দর্শক এবং একটি অভিনেতা, দুটি মানব শরীর, জীবন্ত মানব শরীর থিয়েটারের একমাত্র প্রয়োজনীয়, যা লাগবেই থিয়েটার করতে গেলে। আর সব কিছু বাদ দিয়ে আপনি থিয়েটার করতে পারবেন, কিন্তু থিয়েটার করতে গেলে জীবন্ত দুটি মানুষের শরীর উপস্থিত হতে হবে, লাইভ হতে হবে। এই যে শারীরিক কাজ, যে শারীরিক কাজ অভিনেতারা করবেন, অথচ অভিনেতাদের কাছে এই ক্রমশ শরীরের ব্যবহার কমে আসছে। এই যে শরীরকে নিয়ে আমি কাজ করছি, তার কর্মবিমুখতা বা কর্ম দূরবর্তী হয়ে যাওয়া, সেইখান থেকে আমি প্রচণ্ড একটা শারীরিক কর্মকাণ্ডের মধ্যে তাকে নিয়ে আসছি। কোন পদ্ধতিতে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যেভাবে কাজ করছি তাতে আপাতত মনে হচ্ছে যে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি এবং এই চ্যালেঞ্জটাকে আমরা অতিক্রম করার চেষ্টাও করছি। এইটুকুই বলার আপাতত। ধন্যবাদ। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাতি, ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাতি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। এ পানো পাত্র নিদারুণ বিষে ভরা,
দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তারা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাতি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাতি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তারা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। সঞ্চয়ন ঘোষ বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক। একজন শিল্পী হিসাবে সঞ্চয়ন বিবিধ শিল্প চর্চার সঙ্গে জড়িয়ে। সঞ্চয়ন আমাদের বলবেন তাঁর বাদলদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, বাদলদার কাছ থেকে শেখার অভিজ্ঞতা এবং তাঁর কাজে বাদল সরকারের ওয়ার্কশপ, বাদল সরকারের নাটক শেখানোর পদ্ধতি, মানুষ তৈরির পদ্ধতির প্রভাব নিয়ে। বাদলদার সাথে আমার প্রথম পরিচয় 1994-1995 সালের কলাভবনে। আমি তখন ব্যাচেলার ডিগ্রি 4th ইয়ারে পড়ি। বাদলদা বিশ্বভারতীতে ভিজিটিং প্রফেসর হিসেবে 2 বছর ছিলেন। সেই সুবাদেই কলাভবনে প্রায় প্রত্যেক দিন বিকেলে বাদলদার 3rd থিয়েটার প্রক্রিয়াকে মাথায় রেখে আমাদের ওয়ার্কশপ নিতেন। আমরা বলতে বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের একসাথে। বাদলদার ওয়ার্কশপের 2টি দিক বিশেষভাবে আমাকে আমার শিল্পচর্চাকে প্রভাবিত করে। শুধু প্রভাবিত কেন, একদম আমূল বদলে দেয়। প্রথমটি হলো যে কোনো শিল্প বা সাংস্কৃতিক প্রক্রিয়াতে ব্যক্তি ও সমষ্টির সম্পর্ক। দ্বিতীয়টি হলো যে কোনো শিল্প বা সাংস্কৃতিক প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষা এবং চর্চা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে পারে কিভাবে। অর্থাৎ আর্ট পেডাগজি এবং আর্ট প্র্যাকটিস এক হয়ে যেতে পারে কিভাবে, এবং পেডাগজি ইটসেলফ একটি আর্ট প্র্যাকটিস হয়ে উঠতে পারে কিনা। এখন সাধারণভাবে শিল্প প্রক্রিয়ায় বিশেষ করে ব্যক্তি ও সমষ্টির বিশেষ অবস্থান ধার্য করা আছে। ব্যক্তি স্রষ্টার রোল প্লে করেন এবং সমষ্টির শ্রোতা বা দর্শক হিসেবে শিল্প পর্যবেক্ষণ করেন। যদিও শিল্পীর নিজস্ব একটা রসবোধ থেকে যায়, যার ফলে শিল্পীও এক ধরনের শ্রোতা বা দর্শক হিসেবে শিল্প প্রক্রিয়ার কোনো এক পর্যায়ে বিশ্লেষণ করে থাকেন। কিন্তু কোনো সময় শিল্প প্রক্রিয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা দর্শকের হয় না। দর্শকের একটা দূর থেকে দেখার অবস্থান তৈরি করে রাখা আছে। বাদলদার ওয়ার্কশপ করতে গিয়ে আমি প্রথম অনুভব করি যে শিল্প প্রক্রিয়া ব্যক্তিগত অবস্থানের বাইরে বেরিয়ে একটি সমষ্টিগত প্রয়োগ হয়ে উঠতে পারে। আর্ট প্রসেস একটি শেয়ার্ড কালেকটিভ মেকিং, লার্নিং এবং শেয়ারিং হয়ে উঠতে পারে। বাদলদা কখনো ওয়ার্কশপে অবজারভার বা ভিউয়ার অ্যালাউ করতেন না। যেই আসুক সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাই একে অপরের থেকে শিখতে হবে এবং জানতে হবে। এভরিওয়ান ইজ ইন দ্য রিস্ক অফ ফেইলিং। বাদলদার ওয়ার্কশপের এই মূল মন্ত্র আমাকে বিশেষভাবে সাহায্য করেছিল শিল্প প্রক্রিয়াকে এবং শিল্প অভিজ্ঞতাকে একটি সমষ্টিগত প্রক্রিয়া হিসেবে দেখতে, যেখানে ব্যক্তি এবং সমষ্টির একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করবে একটি শিল্প অভিজ্ঞতা। বাদলদার ওয়ার্কশপ আমাকে নতুন করে শান্তিনিকেতনের চর্চা, তার কমিউনিটি ওরিয়েন্টেশন এবং কালেকটিভ পার্টিসিপেশন, যেমন বৃক্ষরোপণ, হলকর্ষণ এবং অন্যান্য বার্ষিক রিচুয়াল অ্যাক্টিভিটিকে এক ধরনের শিল্প প্রক্রিয়া হিসেবে দেখতে শিখিয়েছিল। বিশেষ করে আজকে যখন আমরা কমিউনিটি বেসড আর্ট প্র্যাকটিস, প্রসেস বেসড কালেকটিভ আর্ট প্র্যাকটিস বা সাইট স্পেসিফিক প্র্যাকটিস বা পারফর্মেটিভ পাবলিক ইন্টারভেনশনের কথা বলছি, বাদলদার ওয়ার্কশপ আমাকে কিভাবে প্রসেসকে সরাসরি মানুষের সাথে সংযুক্ত করা যেতে পারে সেই সম্বন্ধে সচেতন করেছে। আমার মনে হয় বাদলদার প্রত্যেকটি ওয়ার্কশপ গেম শুধু নাট্য প্রক্রিয়াতেই সীমিত নয়, তার মধ্যে টেম্পোরারি কমিউনিটি তৈরি করার একটা মেথড আছে,
যেমন ধরুন সাউন্ড গেম বা বডি স্পেস মুভমেন্ট গেমস বা অন্য ধরনের যে ইন্টারঅ্যাক্টিভ গেমস যেগুলো বাদলদার ওয়ার্কশপে আমরা প্রতিনিয়ত অভিজ্ঞতা করেছি, যেমন ট্রাস্ট গেম। এই ধরনের খেলাগুলি যে কোনো মুহূর্তে একটি জায়গা ভিত্তিক টেম্পোরারি কমিউনিটি তৈরি করতে সক্ষম এবং সেখানে সবাই ক্রিয়েটার এবং সবাই দর্শক বা শ্রোতা একই সাথে। আমার নিজের কাজের ক্ষেত্রে যেখানে আমি শিল্প প্রক্রিয়াকে একটি সমষ্টিগত অভিব্যক্তি এবং অভিজ্ঞতা হিসেবে দেখছি, ব্যক্তির শিল্পচিত্রণ বা অভিব্যক্তি হিসেবে না দেখে আর্ট প্রসেস এবং এক্সপিরিয়েন্সকে এক ধরনের ইন্টিগ্রেটেড কালেকটিভ পেডাগজিক প্রসেস অফ লার্নিং অ্যান্ড শেয়ারিং হিসেবে দেখছি, বাদলদার ওয়ার্কশপ অভিজ্ঞতা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। বিশেষভাবে আমি যখন কলা ভবনে কাজ করছি, সেটা আমার কাছে একটা কালেকটিভ লার্নিং এবং মেকিং হয়ে উঠছে, একটা কমিউনিটি ডায়ালগ হয়ে উঠছে এবং শিল্প শিক্ষা এবং শিল্প চর্চার থেকে আলাদা থাকছে না। আমি স্টুডিও চর্চাতেও কালেকটিভ গ্রুপ এক্সারসাইজের দিকে মনোযোগ দিচ্ছি, একটি জায়গা ভিত্তিক কালেকটিভ লার্নিং অ্যাজ আর্ট প্র্যাকটিস হিসেবে দেখার চেষ্টা করছি। এই সূত্রে বাদলদার প্রথম যেদিন আমাদের ওয়ার্কশপ নিয়েছিলেন সেই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে যে আমরা সবাই যখন হলের মধ্যে এসে বসলাম, আমরা একে অপরের পেছনে বিভিন্নভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়েছিলাম এবং বাদলদা এসে বললেন যে দেখো আমরা এখন তোমরা সবাই হচ্ছে আমার ছাত্র এবং আমি হচ্ছি তোমাদের শিক্ষক। এই যে আমাদের চিরাচরিত স্কুল একাডেমি বা স্কুল পেডাগজি বা এক ধরনের এনলাইটেনমেন্ট মেথড অফ এডুকেশন, যেখানে একটা ফ্রন্টালিটি তৈরি হয়ে আছে যে কিছু লোক ছাত্র, একজন শিক্ষক, এইটিকে আজকে আমি ভেঙে ফেলবো। এবং সেই দিনই উনি আমাদের প্রথম সার্কেল গেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, যেখানে উনি আমাদের সবাইকে একটি বৃত্তাকারে দাঁড়িয়ে নিজেদেরকে পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করেছিলেন যে আমরা সবাই পূর্ণ সার্কেল নই, একটি সার্কেলের মধ্যে কতগুলি বিন্দু এবং কিভাবে আমরা একটা বিন্দু থেকে একটি সার্কেল হয়ে উঠতে পারি। এই যে সার্কেল গেম, যেটা এনার্জি পাসিং গেম উনি ইন্ট্রোডিউস করেছিলেন এবং যার মধ্যে দিয়ে উনি এই কালেকটিভ লার্নিং বা কালেকটিভ ফেলিং এই দুটো আমাদের কাছে শেয়ার করেছিলেন, আমার কাছে এটা এখনও একটা বিশেষ মুহূর্ত হিসেবে থেকে গেছে। কারণ এই গেমটি বোধহয় আমাকে বিশেষভাবে দেখতে অনুপ্রাণিত করেছিল যে কীভাবে শিল্পচর্চা এবং শিল্প শিক্ষা একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং স্পেশালি আমরা যখন পাবলিক স্পেসে কাজ করছি, আমরা যখন বিভিন্ন কমিউনিটি স্পেসে গিয়ে কাজ করছি এবং শিল্প শিক্ষাকে একটি শেয়ার্ড স্পেস হিসেবে দেখছি, বাদলদার গেমসগুলো আমার কাছে বিশেষভাবে একটি প্রক্রিয়া হিসেবে, একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে মনে হয়। যেমন আমার কোচি মুজিরিস বিয়েনালে যখন সেখানে কোচিতে বিভিন্ন ধরনের মানুষ এসে বসবাস করছেন মাইগ্রেট করে, তারা নিজেদের নিজস্ব দেশজ ভাষা বাড়িতে বলছেন এবং যখন পাবলিকলি কথা বলছেন তারা মালায়ালামে কথা বলছেন। তো এই সিচুয়েশনে আমি যখন একটা রিসার্চ শুরু করলাম, আমি দেখলাম যে কীভাবে বাদলদার সাউন্ড গেম, যেটা বিশেষভাবে একটা শব্দ থেকে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে কীভাবে বিভিন্ন রিদমের সাহায্যে ব্যক্তিগতভাবে আমি ট্রাভেল করতে পারি, এই যে প্রক্রিয়াটা, সেটা আমি বিভিন্ন কমিউনিটির লোকদের কাছে শেয়ার করেছিলাম যে আপনার নিজের যে ভাষা, সেই ভাষাতে যে শব্দ, সেইটা মালায়ালামে কি বলবেন বা ইংরেজিতে কি বলবেন, এই তিনটে শব্দকে নিয়ে কিভাবে আমরা একটা ট্রাভেল তৈরি করতে পারি এবং সেই ট্রাভেলটার মধ্যে দিয়ে শুধু যে একটা সমষ্টিগত অভিজ্ঞতা, ভাষার অভিজ্ঞতা তৈরি হচ্ছিল তা নয়, ব্যক্তিগত স্তরেও সে কিভাবে সেই শব্দটাকে নিয়ে ইম্প্রোভাইজ করবে সেটা একটা নতুন জায়গা তৈরি করেছিল সেই ব্যক্তির কাছেও। তার ফলে এবং এই বিভিন্ন রকম সাউন্ডের এই যে এক্সারসাইজগুলোকে আমরা যখন বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করছিলাম, তারাও নিজেরাও এটাকে তৈরি করছিল এবং তারা নিজেদের ইম্প্রোভাইজেশন দিয়ে এটাকে একটা নতুন চেহারা দিচ্ছিল। তারপরে এই সমস্ত শব্দ প্রক্রিয়াগুলোকে আমরা রেকর্ড করেছিলাম, সেই রেকর্ডিংগুলোকে নিয়ে এসে আবার আমরা লাইভ পারফরমেন্সে হয়েছিল, সেই ব্যক্তিরা এসেছিলেন, তারা এসে লাইভ পারফরমেন্স করেছিল। আবার সেটাকে কোচির একটি সমুদ্রের ধারের একটি গভর্নমেন্ট যে কিউবিকলসগুলো আছে সেইখানে একটি সাউন্ড ইনস্টলেশন হিসেবে শেয়ার করা হয়েছিল, যেখানে মানুষজন তাদের নিজেদের যে ইম্প্রোভাইজেশন, তাদের নিজেদের ব্যক্তিগত ভাষা এবং স্টেট ল্যাঙ্গুয়েজ যেটা
তাদের ভাষা নয়, কিন্তু তাদের সেটা বলতে হচ্ছে। এই দুটোর মধ্যে তাদের জার্নিটা কি, তারা কিভাবে সেটাকে একটা খুব মেটাফরিক্যালি একটা খেলার মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি করা সম্ভব হয়েছিল। সেই জন্য আমার বারবারই মনে হয় যে বাদলদার এই গেমসগুলোর শুধুই যে একটি নাটকের প্রয়োগ হিসেবে দেখা, নাটকের চর্চার গেমসের মধ্যেই সীমিত থাকছে না, সেটাকে একটি সাংস্কৃতিক প্রেক্ষাপটে, সেটাকে একটি কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে, এবং সেটা একটা এবং বাদলদার ওয়ার্কশপ থেকে আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে কমিউনিটি ব্যাপারটা আসলে সবসময় আমরা একটা খুব ট্র্যাডিশনের সঙ্গে অ্যাসোসিয়েট করে থাকি, যে একটা নির্দিষ্ট জায়গায় সেই মানুষজনের যে অভিজ্ঞতা, তাদের যে প্র্যাকটিস, সেটার সঙ্গেই সেটা সীমিত। কিন্তু বাদলদার ওয়ার্কশপ থেকে আমি অনুভব করেছিলাম যে কমিউনিটি আসলে টেম্পোরারিলিও তৈরি হতে পারে, একটা তাৎক্ষণিক সিচুয়েশন একটা কমিউনিটি তৈরি হতে পারে, এবং সেই কমিউনিটির মধ্যেই একটা আদান প্রদানের জায়গা তৈরি করা যেতে পারে। এই রিলেশনাল যে সিচুয়েশন, যেটা বাদলদার ওয়ার্কশপ গেমসের মধ্যে আমি ভীষণভাবে পেয়েছি, সেটা আমার কাজে বিশেষভাবে একটা রোল তৈরি করেছে, এবং আমি এখনও এই গেমসগুলোর বিভিন্ন রকমভাবে ইন্সপিরেশন নিই। সেটা শুধুই যে কমিউনিটি তৈরি করার জন্য নয়, একটা সাইটের সঙ্গে আমি কীভাবে সম্পর্ক তৈরি করব, তার সঙ্গে আমার কী যোগাযোগ কীভাবে তৈরি হবে, পার্টিসিপেশন কীভাবে হবে, আমি কীভাবে রিসিভ করব একটা জায়গার সঙ্গে, তার মানুষজনের সঙ্গে, এবং তারা কীভাবে আমাকে দেখবে, আমি কিভাবে তাদেরকে দেখছি এবং তারা কিভাবে আমাকে দেখছে, এই যে প্রক্রিয়াটা, এইটা আমি ওয়ার্কশপ প্রসেস থেকে এবং ওয়ার্কশপের অ্যাটিটিউড থেকে আমি বারবার রিকল করছি, এবং এখনও সেটা আমার কাছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং একটা ইন্সপিরেশনাল প্রসেস বলে মনে হয়। আরেকটা ব্যাপার যেটা আমার ভীষণভাবে বাদলদার ওয়ার্কশপ থেকে আমি শিখেছিলাম, সেটা হচ্ছে যে এই পেডাগজিক একটা অ্যাঙ্গেল আছে বাদলদার ওয়ার্কশপের মধ্যে, অর্থাৎ সবাই সবার কাছ থেকে শিখছে এবং জানছি, এবং স্পেশালি যদি কেউ পাবলিক স্পেসে কাজ করেন, সেখানেই বাইরে থেকে কিছু বলে দেওয়া বা বাইরে থেকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া, সেটা কখনো সেটা একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি করে, এক ধরনের পাওয়ার ইম্পোজিশন তৈরি করে। তো বাদলদার এই ওয়ার্কশপ গেমের মধ্যে দিয়ে কিন্তু খুব সহজে এক ধরনের পাবলিক স্ফিয়ার তৈরি হতে পারে, মানুষের পার্টিসিপেশন তৈরি হতে পারে বিভিন্ন রকম ইস্যু নিয়ে। সেইটা আমার কাছে মনে হয় যে বাদলদা গেমসের একটা মেজর রোল আছে। আজকে যে সমস্ত শিল্পীরা পাবলিক স্পেসে কাজ করতে চাইছেন, কমিউনিটির সঙ্গে কাজ করতে চাইছেন, এবং একটা কালেকটিভ ভয়েস জেনারেট করতে চাইছেন শিল্প প্রক্রিয়া হিসেবে, এবং সেখানে পেডাগজি, আর্ট টিচিং আর এডুকেশন হিসেবে থাকছে না, আর্ট টিচিংটা একটা লার্নিং প্রসেস হিসেবে আসছে। মানে আমি যখন একজন শিক্ষক হিসেবে আর শুধু শেখাচ্ছি না, আমি আসলে ওই ওয়ার্কশপ প্রসেসের মধ্যে, গেমসের মধ্যে দিয়ে আমিও শিখছি। এই অনুভূতিটা আমার মনে হয়, এবং সেটা যে ইটসেলফ একটা আর্ট প্রসেস আর কি, এই লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিংটা ইটসেলফ একটা আর্ট প্রসেস, এইটা আমার কাছে মনে হয় বাদলদার গেমসের একটা মেজর রোল, যেটা আমি অনুভব করেছিলাম সেই সময়। শ্রী বাদল সরকারের কাছে নাট্য জগতের ঋণের শেষ নেই। আজ যখন থিয়েটার এবং তার আন্দোলন এক ধরনের বশ্যতা ও বন্ধনের কাছে মাথা নোয়াচ্ছে বারবার, সেখানে বাদল সরকারের রেখে যাওয়া সূত্র, কথা এবং নাটকের কাছে আমাদের ফিরতে হচ্ছে ওই হারিয়ে যাওয়া মেরুদণ্ডটার খোঁজে। আজ আমরা শুনবো তার কথা, তার নাটক, কিন্তু শুধু আজকেই নয়, এই অভ্যাস চলতে থাকুক। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়।